ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আজকে আমাদের আলোচনার টপিক রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এই এই চ্যাপ্টারটা তোমাদের সেকেন্ড পেপারে শর্ট সিলেবাস থেকে যদিও বাদ দেওয়া হয়েছে, বাট কমপ্লেক্স নাম্বার শুরু করার আগে আমার কাছে মনে হয় যে রিয়েল নাম্বারের ব্যাকগ্রাউন্ডটা জানা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এটা না জানলে কমপ্লেক্স নাম্বার সব ম্যাথ করতে পারবা, কোনো সমস্যা নাই। বাট ওই যে একটা ব্যাপার আছে না, যে আমি সংখ্যার ব্যাপারগুলো বুঝতেছি না, যে কমপ্লেক্স নাম্বারটা কোথা থেকে আসলো, ডেভেলপমেন্টটা কোথা থেকে শুরু হইলো, হ্যাঁ, কিভাবে হঠাৎ করে কমপ্লেক্স নাম্বার, ইমাজিনারি নাম্বারগুলো ঢুকে গেল আমাদের নাম্বার সিস্টেমের মধ্যে, এই জিনিসগুলো বুঝতে একটু সমস্যা হবে। তো সেই জন্য রিয়েল নাম্বারটা আলোচনা করব, রিয়েল নাম্বারটা শেষ করব, তারপরে কমপ্লেক্স নাম্বার এবং শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোকে প্রায়োরিটি দিয়ে ফুল বইটা শেষ করবো ইনশাল্লাহ। তো আজকে কি কি আলোচনা করব? আজকে হচ্ছে বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যার উপসেট কতগুলো আছে, উপসেট গুলো সম্পর্কে জানবো। তারপরে বাস্তব সংখ্যা এবং যে কোনো ধরনের বাস্তব সংখ্যার উপসেট নিয়ে আমরা এটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা দেখব, ঠিক আছে। তারপরে বাস্তব সংখ্যার অনেকগুলো স্বীকার্য আছে। বাস্তব সংখ্যা, একটা বাস্তব সংখ্যা বা তার যে কোনো একটা উপসেট হইতে গেলে তার অনেকগুলো স্বীকার্য মানা লাগে, ঠিক আছে। স্বীকার্যকে ইংলিশে বলা হয় এক্সিওম। তো এগুলো নিয়ে আলোচনা করব। তারপর বিভিন্ন ধরনের ব্যবধি আছে। ব্যবধি সম্পর্কে কম বেশি তোমরা 9-10 জানো, খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি, এগুলো নিয়ে একটু ডিটেলস জানবো। তারপরে আমরা হচ্ছে এই ব্যবধিকে ঘিরে আরো কিছু ডেফিনেশন চলে আসবে তোমাদের ইন্টারমিডিয়েটে, ঊর্ধ্বসীমা, নিম্ন সীমা, সুপ্রিমাম, ইনফিমাম, এই জিনিসগুলো নিয়ে জানবো। তো আজকের ক্লাসটা মানে ইটস মোর লাইক থিওরিটিক্যাল, ঠিক আছে। এটা প্রবলেম সলভিং ক্লাস না, প্রবলেম সলভিং ক্লাসটা নেক্সট দিন থেকে শুরু হবে। আজকে মোটামুটি আমরা আমাদের হচ্ছে বাস্তব সংখ্যাকে ঘিরে আমরা যা যা জানি সেই জানা জিনিসগুলোকে একটু পলিশ করব, আর একটু নতুন করে সুন্দরভাবে গুছিয়ে জানার চেষ্টা করবো। ওকে, সো আজকে হচ্ছে মোটামুটি আমাদের থিওরিটিক্যাল একটা ক্লাস হবে। তো চলো আলোচনা শুরু করি। সো চলো সংখ্যা পদ্ধতি নিয়ে প্রথমে আলোচনা শুরু করা যাক। যেমন মনে করো আমাদের যে সংখ্যা পদ্ধতি যেটা আমরা এখন দেখতেছি, হ্যাঁ, সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা অনেক ধরনের সংখ্যা দেখি। বাস্তব সংখ্যা তো আছে, বাস্তব সংখ্যার ভেতরে উপসেট হিসেবে আমরা দেখি পূর্ণ সংখ্যার সেট, জেড দিয়ে যেটাকে প্রকাশ করি। স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 এগুলো যেখানে থাকে, মূলদ সংখ্যার সেট, অমূলদ সংখ্যার সেট, হ্যাঁ, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, অনেক ধরনের সংখ্যার সেট কিন্তু আমরা পাই। সবই বাস্তব সংখ্যার উপসেট। বাট যখন ধরো 2000 2500 বছর আগের কথা যখন যদি আমরা বলি, তখন কি যারা ম্যাথমেটিক্স নিয়ে চিন্তা করতেন বা ম্যাথমেটিক্সটাকে রিয়েল লাইফ ইউজ করতেন, তাদের কিন্তু এত ধরনের সংখ্যা নিয়ে আইডিয়া ছিল না। তখন প্রাচীনকালে তখন হচ্ছে ন্যাচারাল নাম্বারটাই মানুষের বেসিক্যালি কাজে লাগতো, ঠিক আছে। ন্যাচারাল নাম্বার, বাংলা যেটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। তো ন্যাচারাল নাম্বারের মধ্যে কারা থাকে? ন্যাচারাল নাম্বারের মধ্যে এলিমেন্ট হচ্ছে 1 2 3 4, এভাবে কনসিকুয়েন্টলি পূর্ণ সংখ্যাগুলো বসতে থাকবে এবং এটার কোনো শেষ নেই। তো এই ন্যাচারাল নাম্বারের সেটটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। তো এই ন্যাচারাল নাম্বারের সেটটা নিয়ে হচ্ছে প্রাচীনকালে যারা হচ্ছে টুকটাক ম্যাথস জানতো বা ম্যাথসটাকে না জেনে ইউজ করতো, তারা হচ্ছে এই ন্যাচারাল নাম্বারের সেটটাই বেসিক্যালি তারা ইউজ করতো। কিভাবে ইউজ করতো? যেমন মনে করো যে আগের দিনে যেটা হইতো, মানুষ তো আসলে ওইভাবে গণনা জানতো না। তো তারা মেষ চড়াইতো ম্যাক্সিমাম মানুষ, বা ধরো ছাগল গরু এগুলো যখন মাঠে চড়াইতে নিয়ে যেত, তাদের যাতে হিসেবটা সবসময় ঠিক থাকে, তো তারা যেটা করতো, ধরো গরুকে হচ্ছে, ধরো একটা করে ছাগল, গোটের কথা চিন্তা করে, একটা করে ছাগল এখান থেকে নিয়ে, হ্যাঁ, মাঠে নিয়ে যাবে। তো তারা তার বিনিময়ে কি করতো, একটা ছাগল যখন তাদের ব্যাগ থেকে বের করতো বা ঘর থেকে বের করতো, তার বিনিময়ে তারা কোথাও একটা করে স্টোন বা একটা কাঠি বা একটা পাথর, ঠিক আছে, এগুলা জমা রাখতো। সিমিলারলি দুইটা নিলে দুইটা স্টোন জমা রাখবে। এভাবে যতগুলো ছাগল তারা বের করতো, ঠিক ততগুলো স্টোন কিন্তু তারা জমা করতো। তো সিমিলার কেসটা হইতো যখন তারা সন্ধ্যায় বাসায় ফিরতো, বাসায় ফিরার টাইমে একটা একটা করে ছাগল তারা কি করতো, ঘরের মধ্যে ঢুকাইতো এবং একটা করে স্টোন তারা আবার ব্যাগের মধ্যে রাখতো। তো যখন যেই পরিমাণ স্টোন সে প্রথমে তুলে রাখছিল ব্যাগ থেকে, সেম পরিমাণ স্টোন যদি সে আবার ব্যাগের মধ্যে ঢুকাইতো, তখন সে বুঝতো যে না, ঠিক আছে, আমি যেই পরিমাণ ছাগল বা আমার মেষ আমি বের করছিলাম ঘর থেকে, সেম একই পরিমাণ জিনিস আমি আবার ফেরত নিয়ে আসছি, মানে আমার হিসাবে কোনো সমস্যা হয়নি। তো তাদের লাইফটা ছিল খুব সিম্পল। তাদের সিম্পল লাইফের হিসাব নিকাশের ক্ষেত্রে
ন্যাচারাল নাম্বারই এনাফ ছিল, ঠিক আছে। তারা একটা আম যোগ করলে দুইটা আম হচ্ছে, মানে এই টাইপের হিসাব নিকাশ তাদের মধ্যে ছিল, ঠিক আছে। বাট যখন সভ্যতা আরো বেশি মানে সভ্যতার ক্রমবিকাশ হয়েছে ক্রমান্বয়ে, ঠিক আছে, তখন কিন্তু শুধুমাত্র ন্যাচারাল নাম্বার দিয়ে তাদের জীবনের সকল সমস্যাকে সে ব্যাখ্যা করতে পারে না, আর কিন্তু সেটা সম্ভব হয় না। যেমন আমাদের একটা টাইমের কথা চিন্তা করো, তখন মানুষ কি মানে 1 টাকা 2 টাকা এটা কিন্তু কম চলতো, তার চেয়ে বেশি চলতো, মানে মানুষের পকেট মানি হয়তো এরকম যে 50 পয়সা, 50 পয়সা আটানা দিয়ে অনেক কিছু পাওয়া যেত এরকম। তার মানে কি আমাদের লাইফের প্রয়োজনে একটা সময় আমাদের ভগ্নাংশ নিয়েও কাজ করতে হয়েছে, রাইট। 0.5 এটাই তো 50 পয়সা, 1 টাকার অর্ধেক। তার মানে এই জিনিসটা নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। তার মানে আমাদের শুধুমাত্র ন্যাচারাল নাম্বারের মধ্যে সীমাবদ্ধ থাকলে আর একটা টাইমে কিনা হয় নাই, ঠিক আছে। অনেক কিছু চলে আসছে আমাদের লাইফের মধ্যে, অনেক অজানা জিনিস চলে আসে যেগুলোকে ব্যাখ্যা করার জন্য আমরা ক্রমান্বয়ে ন্যাচারাল নাম্বারের সাথে আস্তে 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 অনেক কিছুকে অ্যাড করছি, ঋণাত্মক সংখ্যাকে অ্যাড করছি, ধনাত্মক সংখ্যা। এরপরে হচ্ছে যে কি তাদের মাঝখানে ন্যাচারাল নাম্বার তো 1 আছে 2 আছে, 1 আর 2 এর মাঝখানে তো কিছু নাই, তাদের মাঝখানে সংখ্যাগুলোকেও আমরা কি করছি ক্রমান্বয়ে অ্যাড করছি। এগুলো আমাদের প্রয়োজন আমরা অ্যাড করছি। তো একটা টাইমে সবার লাস্টের দিকে হচ্ছে আমরা অ্যাড করছি জিরোকে, জিরোটাকে কিন্তু আমরা অ্যাড করছি সবার পরে, জিরোর ব্যাপারে কোনো আইডিয়া ছিল না মানুষের, ঠিক আছে। জিরোটাকে অ্যাড করা হয়েছে অনেক পরে। তো সবার প্রথমে ছিল ন্যাচারাল নাম্বার, এভাবে আমাদের প্রয়োজনে আমরা মাঝখানে ভগ্নাংশ গুলাকে অ্যাড করছি, হ্যাঁ, ঋণাত্মক সংখ্যাগুলাকে অ্যাড করছি। এইভাবে ক্রমান্বয়ে কিন্তু আমাদের বর্তমানে যে সংখ্যা সিস্টেমটা তোমরা জানো, নাম্বার সিস্টেমটা তোমরা জানো, সেই নাম্বার সিস্টেমটা কিন্তু এইভাবে ক্রমান্বয়ে ডেভেলপ হয়েছে। ওকে, তাহলে এই নাম্বার সিস্টেমের এখন আমরা চলো, এবং এই নাম্বার সিস্টেমের সর্বশেষ যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার নিয়ে। সেটা আমরা থার্ড চ্যাপ্টারের আলোচনার মধ্যে শিখবো। এটার আলোচনাটা আসবে কোথায়? এটার আলোচনাটা আসবে হচ্ছে তোমার আমাদের বাস্তব সংখ্যার পরেই আমরা হচ্ছে কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করবো, এবং এটাও একটা ডেভেলপমেন্টের অংশ, ঠিক আছে। আচ্ছা, তো এখন চলো আমরা বাস্তব সংখ্যা নিয়ে যদি আমরা পড়তে চাই, আমাদের সর্বপ্রথম বাস্তব সংখ্যার উপসেট গুলো নিয়ে জানতে হবে, কারণ বাস্তব সংখ্যাটা আসলে গঠন করে তার উপসেট গুলো। আমরা যদি বাস্তব সংখ্যার সবগুলো উপসেট সম্পর্কে জানি, তাহলে আমরা বলতে পারবো ঠিক আছে এই উপসেট গুলা সবগুলাকে নিয়ে কম্বাইন করলে যেই সেটটা আমরা পাচ্ছি সেই সেটটাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তাহলে চলো বাস্তব সংখ্যার উপসেট যেগুলো আমরা অলরেডি অনেক কিছুই জানি সেগুলো আবার একটু রিভিউ করবো। তো বাস্তব সংখ্যার উপসেট প্রাইমারিলি বাস্তব সংখ্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রাইমারি কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে। একটা হচ্ছে মূলদ সংখ্যা। বাই দ্য ওয়ে, আমি প্রত্যেকটা সংখ্যার উপসেটের পাশে তার যে ইন্ডিকেশনটা আছে, প্রত্যেকটা সংখ্যার সেট গুলাকে প্রকাশ করার জন্য কিছু প্রতীক থাকে, ঠিক আছে। তো সেই প্রতীক গুলা লিখে দিচ্ছি। যেমন বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় আমরা এরকম আর দিয়ে প্রকাশ করি, আর হচ্ছে রিয়েল নাম্বার, আর ফর রিয়েল নাম্বার। ওকে, তো আর দিয়ে আমরা প্রকাশ করি। তো বাস্তব সংখ্যার দুইটা উপসেট আছে প্রাইমারি। একটা হচ্ছে মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যার প্রতীক হচ্ছে ক্যাপিটাল কিউ, অমূলদ সংখ্যার প্রতীক হচ্ছে ক্যাপিটাল কিউ এর সাথে আমরা একটা প্রাইম অ্যাড করি, সেটা হচ্ছে অমূলদ সংখ্যার প্রতীক। তো অমূলদ সংখ্যার কোন ধরনের প্রকারভেদ নাই, মূলদ সংখ্যার আবার কিছু প্রকারভেদ আছে। তো মূলদ সংখ্যার মধ্যে কি কি প্রকার আছে সেগুলো জানি আমরা। মূলদ সংখ্যা দুইটা প্রকার আছে, ওই দুইটা প্রকার জানতে পারলে আমরা মূলদ সংখ্যা কি সেটা বুঝতে পারবো, ঠিক আছে। ডেফিনেশনটা আমি মূলদ সংখ্যা ডেফিনেশনকে পরে দিচ্ছি। তো মূলদ সংখ্যার প্রকার আছে দুইটা। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা ক্যাপিটাল জেড দিয়ে প্রকাশ করি। ওকে, আরেকটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ওকে, আরেকটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তার মানে কোন সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয় সেটা অবশ্যই মূলদ সংখ্যার মধ্যে পড়বে, এবং কোনটা যদি ভগ্নাংশ হয় সেটাও মূলদ সংখ্যার মধ্যে পড়বে। আচ্ছা, পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে -3, -2, -1, 0, 1, 2, 3 এভাবে করে প্লাস ইনফিনিটি পর্যন্ত যতগুলো সংখ্যা তুমি কাউন্ট করতে পারো প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেটের ভিতরে পড়বে, ঠিক আছে। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মাঝখানে -3, -2, -1, 0, 1, 2 এরা সবাই হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, আচ্ছা, এরপরে ভগ্নাংশ কারা?
সো ভগ্নাংশের ব্যাপারে আমরা সবাই জানি, যাদেরকে হচ্ছে এইভাবে মানে পি বাই কিউ এই আকারে আমরা প্রকাশ করতে পারতেছি। বেসিক্যালি পি বাই কিউ আকারে যাদেরকে প্রকাশ করতে পারি তারা হচ্ছে মূলদ সংখ্যা। সো তোমরা তাহলে প্রশ্ন করতে পারো, তাহলে ভাই পূর্ণ সংখ্যাকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়? এক্স্যাক্টলি, পি বাই কিউ আকারে পূর্ণ সংখ্যাকেও প্রকাশ করা যায়, কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিউ এর মানটা হয় অলওয়েজ 1। যেমন একটা পূর্ণ সংখ্যা মনে করো 2, 2 এর নিচে কিন্তু বাই ডিফল্ট একটা 1 থাকে। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই কিউ এর মানটা কত হয়? কিউ এর মানটা হয় 1। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এই কিউ এর মানটা 1 হয় না, এটাই হচ্ছে পার্থক্য। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এই কিউ এর মানটা 1 ছাড়া অন্য কিছু একটা হয়। যেমন একটা ভগ্নাংশ কেমন হতে পারে, 0.5 মানে হচ্ছে হাফ, এটা একটা ভগ্নাংশ সংখ্যা। হ্যাঁ, 3/2 এটাও একটা ভগ্নাংশ সংখ্যা। এরকম অনেকগুলো ভগ্নাংশ সংখ্যা থাকতে পারে, তোমরা যতগুলা নিজেরা ভাইয়া চিন্তা করতে পারো। হ্যাঁ বলো। 4/2 কে কি পূর্ণ সংখ্যা বলবেন? 4/2 কে তুমি পূর্ণ সংখ্যা বলতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু 4/2 কে তুমি যদি কাটাকাটি করো, আলটিমেটলি হচ্ছে তোমার ওই যেটা বললাম কিউ ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। কাটাকাটি যতক্ষণ পর্যন্ত করতে পারবা, করার পর আলটিমেটলি দেখবা পূর্ণ সংখ্যা যেগুলো আছে প্রত্যেকটার জন্য হচ্ছে আমার কিউ এর ভ্যালু আসবে হচ্ছে 1। বাই দ্য ওয়ে, পি আর কিউ এর পরিচয়টা বলি এখানে। পি আর কিউ এর পরিচয় হচ্ছে পি আর কিউ এর মধ্যে কমন কিছু থাকবে না। যেমন তুমি 4/2 এর ক্ষেত্রে তুমি তাহলে বলতে পারো ভাই আপনি তো বলছেন পূর্ণ সংখ্যাগুলোর কিউ হচ্ছে 1 হবে, তা আমি একটা কাজ করলাম, আমি যদি এমন করি যে 2 কে তো আমি চাইলে লিখতে পারি 4/2, 4/2 আকারে লিখতে পারি। ভাই দেখেন তো এইটাও তো পি বাই কিউ আকারে আছে, এখানে তো কিউ এর ভ্যালু হচ্ছে 2, কিন্তু এটা তো একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা কিভাবে হইলো? কিন্তু দেখো পি আর কিউ এর পরিচয়টা আমি বলিনি। পি আর কিউ এর পরিচয়টা হচ্ছে পি আর কিউ এর মধ্যে পি আর কিউ হবে সহমৌলিক। সহমৌলিকের মিনিংটা কি? সহমৌলিকের মিনিংটা হচ্ছে তাদের মধ্যে কমন কিছু থাকবে না, তাদের মধ্যে কমন কিছু থাকবে না, এক মধ্যে কমন কিছু থাকবে না। যেমন একটা 4 আর 2 এর মাঝখানে কিন্তু কমন কিছু থাকে, কমন কিছু থাকে বলে তাকে কাটাকাটি করা যাবে। তো আমরা কাটাকাটি করলে আমরা আলটিমেটলি পাবো 2। সো এখন কিন্তু আমরা এটা একটা পূর্ণ সংখ্যা হিসেবে পাচ্ছি, ঠিক আছে? তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিউ এর ভ্যালুটা হবে 1। তাকে ভগ্নাংশ সংখ্যাটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা পূর্ণ সংখ্যাকে চাইলে আমরা আরো কিছু সাবসেটে ভাগ করতে পারি। সো এটা কাইন্ড অফ একটা নেভার এন্ডিং প্রসেস। ওকে, তুমি অনেকগুলো সাবসেটে ভাগ করতে পারো, তুমি ভগ্নাংশকে আর অনেকগুলো ভাগে ভাগ করতে পারবা। বাট প্রাইমারিলি আমাদের যে সেটগুলো বেশি ইম্পর্টেন্ট, বেশি কাজে লাগবে, সেগুলো আমরা শিখতেছি। সো পূর্ণ সংখ্যাকে আমরা ধরো দুইটা অংশে ভাগ করতে পারি। একটা বলতে পারো তুমি ঋণাত্মক সংখ্যার সেট। তো ঋণাত্মক সংখ্যার সেটের মধ্যে হচ্ছে -3, -2, -1, হ্যাঁ, −ইনফিনিটি পর্যন্ত সবাই থাকবে। আরেকটা হতে পারে হচ্ছে অঋণাত্মক সংখ্যার সেট। সো অঋণাত্মক সংখ্যার সেটের মধ্যে কারা থাকবে? 0 কিন্তু থাকবে। 0 থেকে শুরু করে 1, 2, 3, 4 বাকি সব ন্যাচারাল নাম্বারটা তার মধ্যে চলে আসবে। 1, 2, 3 এভাবে করে বাকি সবাই হচ্ছে অঋণাত্মক সংখ্যার মধ্যে আসবে। ওকে, অঋণাত্মক সংখ্যাকে তুমি চাইলে আরো দুই ভাগে ভাগ করতে পারো, এটা তো তোমার ব্যাপার। সো অঋণাত্মক সংখ্যাকে ভাগ করতে পারো, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা ধনাত্মক সংখ্যা। আর ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা আবার ন্যাচারাল নাম্বার বলি, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা যেটা। সেভাবে চাই কি ভাগে ভাগ করতে পারি। এবার আসো, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে তুমি চাইলে বলতে পারবা ভাই ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কিছু সংখ্যা আছে যারা হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, মৌলিক সংখ্যার ডেফিনিশন আমরা অনেকেই জানি। একটা সংখ্যা হইতে পারে যেটা 1, ভাইয়া কি বের হয়ে গেছে রে? তালহা, স্যার কি চলে ভাইয়াকে গেছে ভাই? বক্সে নক দেই। আচ্ছা শোন, রেকর্ডটা পজ কর, অফ করিস না, পজ কর। চালু করে দেন। হ্যাঁ এটা ভালো করছো। ওকে, তো আশা করি এখন সমস্যা হবে না, এখন ডাটা কানেক্টেড আছে। কোন পর্যন্ত শুনছো আমি জানি না, আমি আবার একটু রিভিউ করি যেটা বলতেছিলাম। আচ্ছা, ধনাত্মক ঋণাত্মক এ পর্যন্ত পাইছো? জি ভাই। আচ্ছা, সো ধনাত্মক ঋণাত্মক এই দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি আমরা পূর্ণ সংখ্যাকে। সো ধনাত্মক অঋণাত্মক, অঋণাত্মককে ভাগ করা যায় 0 আর ধনাত্মক, এই দুইটা অংশে ভাগ করতে পারি। ওকে, তারপর আসো ধনাত্মক সংখ্যাকে তুমি চাইলে আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারবে।
একটা হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো মৌলিক সংখ্যা কোনগুলো আমরা জানি, 2, 3, 5, 7, 11, এরকম অনেকগুলো সংখ্যা আছে যারা হচ্ছে মৌলিক সংখ্যা। আরেকটা হচ্ছে 1, যেটা মৌলিকও না যৌগিকও না। আরেকটা সংখ্যা আছে, আরো কিছু সংখ্যা আছে যেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, যেগুলো হচ্ছে তোমার কি যৌগিক সংখ্যা, যেমন 4, 6, 8, 9, এরকম যে সংখ্যাগুলো পসিবল, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। ওকে, তো মোটামুটি এই পর্যন্ত যদি আমরা বাস্তব সংখ্যার আলোচনাটাকে সীমাবদ্ধ রাখি, তাতেই আমার মনে হয় চলবে, ঠিক আছে? তাহলে বাস্তব সংখ্যা প্রাইমারিলি কি করতেছি আমরা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে ভাগ করতেছি 2 ভাগে, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। তারপরে যেটা করতেছি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটাকে আমরা আবার ঋণাত্মক, অঋণাত্মক এই দুটো অংশে ভাগ করলাম। অঋণাত্মকের মধ্যে একটা হচ্ছে নিউট্রাল সংখ্যা 0, আরেকটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো এই ন্যাচারাল নাম্বারকে আবার আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতেছি, একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এর মধ্যে হচ্ছে আমাদের মোটামুটি বলতে পারো আমাদের নাম্বার সিস্টেম সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে। এই হচ্ছে টোটাল নাম্বার সিস্টেমের সামারি। আচ্ছা, ওকে, এখন চলো এই নাম্বার সিস্টেমের এই ব্যাপারটাই আমরা উপসেটের কনসেপ্ট দিয়ে একটু শিখি, যে কে কার উপসেট। এখন তাহলে তোমরা নিজেরাই বলতে পারবা কে কার উপসেট। যেমন একটা দিন বলো, ন্যাচারাল নাম্বার কি, ন্যাচারাল নাম্বার এবং ধরো এটা হচ্ছে জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, এদের মধ্যে কে কার সাবসেট বা উপসেট, এটা বলতে পারবা? পূর্ণ সংখ্যার উপসেট হলো ন্যাচারাল নাম্বার। এক্স্যাক্টলি, ভেরি গুড। ন্যাচারাল নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যার সাবসেট, আর পূর্ণ সংখ্যার সেট বা জেড কে বলা হয় ন্যাচারাল নাম্বারের সুপারসেট। এটা তাহলে জেনে রাখতে পারো, যদি বইয়ের মধ্যে নেই। এটাকে বলা হয় সুপারসেট, এটা হচ্ছে সাবসেট। ন্যাচারাল নাম্বার হচ্ছে জেড এর সাবসেট। ওকে, তারপরে যদি আবার চিন্তা করো, জেড আবার কার সাবসেট বলতে পারবা? জেড কার সাবসেট? এটা প্রায় এমসিকিউতে আসে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, মূলদ সংখ্যা বা কিউ এর সাবসেট হচ্ছে জেড। তারপরে মূলদ সংখ্যাটা হচ্ছে আবার আর এর সাবসেট বা বাস্তব সংখ্যার সাবসেট। এই জিনিসটা এমসিকিউ তে প্রায় আছে, বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলোতে এমসিকিউ বেস পরীক্ষা হয় ওইসব জায়গাতেও দেখা যায় চলে আসে। মানে একটা 4টা অপশন দেয়, সাবসেটের কনসেপ্ট গুলা উল্টাপাল্টা করে দেয়, ঠিক আছে? ন্যাচারাল নাম্বারটাকে হয়তো বা জেড এর আগে দিয়ে দিচ্ছে, তখন হচ্ছে যে তোমার খুব ব্ল্যাক এন্ড হোয়াইট আন্ডারস্ট্যান্ডিং থাকলে তুমি খুব সহজেই ডিফারেন্সিয়েট করতে পারবা, আলাদা করতে পারবে। ওকে, আচ্ছা, তো তাহলে এই হচ্ছে কি ব্যাপার, এটা হচ্ছে আসল ক্রম, যে ন্যাচারাল নাম্বার হচ্ছে জেড এর সাবসেট, জেড হচ্ছে কিউ এর সাবসেট, কিউ হচ্ছে আর এর সাবসেট। ওকে, এবং অনেক সময় এমসিকিউ তে এটাও দেখতে পারো, আর ইজ ইকুয়াল টু লেখা হয় কিউ ইউনিয়ন কিউ প্রাইম। এইটা সত্য নাকি মিথ্যা? এটা কিন্তু সত্য হবে, কারণ কিউ হচ্ছে মূলদ সংখ্যা, কিউ প্রাইম হচ্ছে অমূলদ সংখ্যা। আর আমরা জানি রিয়েল নাম্বার হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যার একটা সংমিশ্রণ, মানে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা মিলে হচ্ছে আমাদের কি হয়, রিয়েল নাম্বারটা হয়। সুতরাং কিউ ডেটাগুলো একটা ভেন ডায়াগ্রামে দেখান তো। হ্যাঁ, এগুলা ভেন ডায়াগ্রামও দেখাইতে পারি, চলো। সো ধরো আমি কিছু সার্কেল দিয়ে দেখাই। এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল মনে করো। ঠিক আছে, তো একটা ছিল আমাদের স্বাভাবিক সংখ্যা এন, এন এর মধ্যে আছে হচ্ছে 1, 2, 3 এরা। তারপরে আসতে হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে হোল নাম্বার, ইংলিশে বলা হয় হোল নাম্বার। এটা হচ্ছে অঋণাত্মক, অঋণাত্মক, তাই তো? অঋণাত্মকের মধ্যে জাস্ট কি হইলো, জিরোটা অ্যাড হয়েছে, আর বাকি সব ন্যাচারাল নাম্বার এলিমেন্ট আছে। আচ্ছা, অঋণাত্মকের চেয়ে একটু উপরে যদি যাই, আচ্ছা ঋণাত্মকও বলতে পারি চাইলে, না না, ও আচ্ছা, এটা তো সেটা দেখানো যাবে না, অঋণাত্মক। এরপরে চাইলে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট জেড। জেড এর মধ্যে হচ্ছে ঋণাত্মক, অঋণাত্মক সবাই থাকবে। আচ্ছা, এরপর আমরা আরো একটা ইয়া করতে পারি, সার্কেল নিতে পারি, ঠিক আছে? এই সার্কেলটার মধ্যে আমরা রাখবো হচ্ছে মূলদ সংখ্যাকে, মূলদ সংখ্যা কিউ কে, ঠিক আছে? তার মানে ন্যাচারাল নাম্বার, অঋণাত্মক, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। আচ্ছা, এইবার আমরা একটা বক্স করি,
আচ্ছা, এই বক্সটা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার বক্স, ঠিক আছে? বাস্তব সংখ্যার বক্স মানে এই বক্সের মধ্যে যারা থাকবে তারা সবাই হচ্ছে বাস্তব সংখ্যা। আর এই সার্কেল যেগুলো আমরা দেখতেছি, ঠিক আছে, এই সার্কেল গুলো হচ্ছে ক্রমান্বয়ে ন্যাচারাল নাম্বার, অঋণাত্মক, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। আর এই সার্কেলের বাইরে আরো অনেক নাম্বার আছে না, এই সার্কেলের বাইরে এই বক্সের মধ্যে আরো কিছু নাম্বার আছে না, এরা হচ্ছে আমার অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, বাই দ্য ওয়ে, অমূলদ সংখ্যা নিয়ে মনে কোনো কথাবার্তাই বলা হয়নি, একদম নেগলেক্ট করা হয়েছে জিনিসটা। অমূলদ সংখ্যা নিয়ে কিছু কথা বলি। আচ্ছা, তোমাদের কাছ থেকে শুনি, তোমরা বলতে পারবো অমূলদ সংখ্যার ডেফিনেশন কি? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। ভেরি গুড, এটাই হচ্ছে একমাত্র ডেফিনেশন, যেসব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। কিছু এক্সাম্পল বলতে পারবা অমূলদ সংখ্যার? √2, পাই, √3। ভেরি গুড, √2, √3, ওকে। তারপর হইতে পারে তোমার ই। ই বলতে একটা জিনিস আছে যেটা আমরা লন বলতে মানে কি লগ অফ বেজ হচ্ছে ই থাকে। সো ই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, ওকে। এদের কিন্তু এদেরকে কেন আসলে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, কারণ এদের দশমিকের পরে এদের কোনো শেষই নেই, ঠিক আছে? মানে তুমি এমন হইলো যে তুমি 1.5 কোথাও দেখলা, এটা একটা ভগ্নাংশ, বাট এটা দশমিকের পরে তার ঘর সংখ্যা কিন্তু সসীম। অথবা তুমি একটা প্যাটার্ন জানো, এই জাতীয় যদি কেস হয় তখন হচ্ছে তাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। মানে 1.5 কে চাইলে লেখা যায় 3/2, কারণ হচ্ছে আমি তার দশমিকের পর কয়টা ঘর আছে জানি, তো সেটাকে আমি চাইলে কোনো না কোনো ভাবে দুইটা সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারবো, যাদেরকে ভাগ করলে আলটিমেটলি এই সংখ্যাটা আসবে। বাট পায়ের কথা যদি চিন্তা করো, 3.1415 এরপর তো চলতে থাকবে, আমি তো আর মুখস্থ জানি না, তো এটা কোথায় শেষ হবে সেটা আমরা জানি না, ইটস নেভার এন্ডিং, ওকে। তার মানে এটা শেষ হবে কোথায় সেটাই জানি না, তো এটাকে আমরা ভগ্নাংশে বা প্রকাশ করবো কিভাবে? আবার এখানে আবার অনেকে কনফিউজ হয়, অনেকে বলে ভাইয়া স্কুলে থাকতে শিখছিলাম যে 22/7 এটা হচ্ছে পায়ের মান, তাহলে এই যে 22/7 এই যে ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম, তাতে পায়ের তো প্রকাশ করে গেল। বাট এইটা অ্যান্সারটা হচ্ছে 22/7 এটা কিন্তু পায়ের এক্সাক্ট মানটা দেয় না, এটা হচ্ছে পায়ের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেয়, এটা হচ্ছে পায়ের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেয়, ঠিক আছে? তার মানে পাইকে কিন্তু আমরা কখনোই দুইটা সংখ্যার অনুপাত আকারে মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, এবং পায়ের মতো যাদেরকে আমরা এভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না তারাই হচ্ছে আমাদের জন্য অমূলদ সংখ্যা। তো আশা করি জায়গাটা ক্লিয়ার হয়েছে। এইবার আসো, হ্যাঁ, পি আর কিউ পরিচয়টা যদি একটু বলতেন, ভুলে গেছি। হ্যাঁ, ওই পি আর কিউ এর পরিচয় হচ্ছে ওই যে একটু আগে মূলদ সংখ্যার ক্ষেত্রে যেটা বলছিলাম, ও সহমূলিক পি আর কিউ হচ্ছে সহমৌলিক, তারা হচ্ছে সহমৌলিক। এখন সহমৌলিক জিনিসটা কি? সহমৌলিক জিনিসটা হচ্ছে যাদের মধ্যে কমন কিছু নাই, ঠিক আছে, যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, কমন ফ্যাক্টর বা উৎপাদক নাই, কমন ফ্যাক্টর বা উৎপাদক নাই। যেমন 2 আর 4 এদের মধ্যে কমন কিছু আছে, হ্যাঁ, এদের মধ্যে একটা উৎপাদক হচ্ছে 2, এটা হচ্ছে কমন। এরপর কিন্তু আমরা যদি বলি 5 আর 2, না 5 আর 2 এর মধ্যে কমন কোনো ফ্যাক্টর নাই, এদেরকে কাটাকাটি করা যাবে না। তার মানে 5 আর 2 কে যদি অনুপাত আকারে লিখি সেটাই হবে আমার পি বাই কিউ এর অনুপাত, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো, রিয়েল নাম্বারের জিনিসটাকে শেষ করে দিচ্ছি একটা জিনিস দিয়ে, সংখ্যা রেখা দিয়ে, ঠিক আছে? রিয়েল নাম্বারকে প্রকাশ করার জন্য, মানে রিয়েল নাম্বারের মধ্যে যা যা আছে তাদের সবাইকে প্রকাশ করার জন্য আমরা ম্যাথসে একটা রেখা ইউজ করি যেটাকে বলা হয় সংখ্যা রেখা। তো এই সংখ্যা রেখাটা হচ্ছে এমন একটা রেখা যে রেখার মধ্যে তুমি রিয়েল নাম্বারের সবাইকে পাবো, ঠিক আছে? এর ভিতর সবাই আছে, মূলদ, অমূলদ, হ্যাঁ, এরপরে ঋণাত্মক, অঋণাত্মক, এরপরে বললো কি কি বলবো, মৌলিক, যৌগিক, শূন্য, সবাই আছে এর মধ্যে। 0, 1, 2, 3 প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে, -1, -2, -3 মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। এবং 1 আর 2 এর মাঝখানে আমরা জানি অসংখ্য ভগ্নাংশ সংখ্যা আছে, এবং 1 আর 2 এর মাঝখানে অমূলদ সংখ্যাও আছে, যেমন √2 এর অবস্থান কিন্তু 1 আর 2 এর মাঝখানে। সো এই সংখ্যা রেখার ভিতরে আসলে সবাই আছে। তাহলে এই সংখ্যা রেখাটাই হচ্ছে আমাদের রিয়েল নাম্বারকে বোঝানোর জন্য এই সংখ্যা রেখাটা হচ্ছে আমরা জিওমেট্রিক্যালি ইউজ করি, ওকে। আচ্ছা, এইবার আমরা একটা টপিকে যাই, কাইন্ড অফ টোটাল একটা থিওরিটিক্যাল জিনিস, বাট এই জিনিসটা জানা দরকার। অনেক সময় দেখা যায় কিছু ইউনিভার্সিটিতে এই জায়গায় থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কিছু প্রশ্ন করা হয় কিছু কিছু ইউনিভার্সিটিতে। তো ওইসব প্রশ্নের উত্তর যাতে আমরা পারি সেই জন্য হচ্ছে কিছু থিওরিতে যাব। সেটা হচ্ছে বাস্তব সংখ্যার স্বীকার্য, বাস্তব সংখ্যার স্বীকার্য নিয়ে পড়ালেখা করবো। বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ কি কি সেটা জানবো। স্বীকার্য মানে হচ্ছে অ্যাক্সিওম। আচ্ছা, অ্যাক্সিওম মানে কি বলতে পারবা?
আর স্বতঃসিদ্ধ ঘটনা মানে যেগুলো আমরা ধরে নিয়েছি এগুলো সত্য, মানে আলাদা কোনো প্রমাণ নাই কিন্তু আমরা ধরে নিয়েছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তুমি কি এক্সিওমের কিছু এক্সাম্পল দিতে পারবা? একটা এক্সাম্পল বলতে পারবা? পৃথিবীর ভর। পৃথিবীর ভর। আচ্ছা, যেমন জিওমেট্রির ক্ষেত্রে একটা এক্সাম্পল আমরা বলতে পারি। যেমন মনে করো যে আমরা বলি না বিন্দু দৈর্ঘ্য প্রস্থ, ওই ইউক্লিডের অনেকগুলো স্বীকার্য দেখছো না? ইউক্লিডের স্বীকার্য, ইউক্লিডীয় শিক্ষার্থী, হ্যাঁ ভাই। ইউক্লিডের স্বীকার্য যেগুলো ছিল বিন্দুর কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, এই জিনিসটা কিন্তু কোনো ম্যাথমেটিশিয়ান প্রমাণ করতে পারে না। ম্যাথমেটিক্সে কিন্তু সবকিছু প্রমাণ দিয়ে চলে। তুমি একটা তুমি যখন একটা কথা বলবা যে এইটার কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, তোমাকে কেউ জিজ্ঞেস করতে পারে তার প্রুফ দাও, হ্যাঁ তুমি প্রমাণ করে দেখাও। কিন্তু স্বীকার্যগুলো হচ্ছে এমন জিনিস যে জিনিসগুলো হচ্ছে আমরা মেনে চলি, যাদেরকে কোনোভাবে প্রমাণ করা যায় না, ঠিক আছে? বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না, এই জাতীয় আরো ইউক্লিডের কয়েকটা স্বীকার্য আছে, এগুলো তোমরা শিখে আসছো এর আগে। সো এগুলাকে বলা হয় অ্যাক্সিওম বা স্বীকার্য, যাদেরকে প্রুফ করা যায় না, যাদেরকে আমরা মেনে চলি। সো রিয়েল নাম্বারের ক্ষেত্রে এই জাতীয় কিছু অ্যাক্সিওম আছে যেগুলো হচ্ছে আমরা মেনে চলি, যেগুলো সবসময় সত্য হয়, কিন্তু এগুলোকে আমরা প্রমাণ করে কাউকে দেখাইতে পারি না, এই দেখো এটা হচ্ছে প্রুফ, হ্যাঁ এটা এই কারণে আমরা মেনে চলি। এই প্রমাণটা দেখাইতে পারি না, বাট আমরা জানি যে এটা সবসময় এরকম হয়। আচ্ছা, ওকে, সো অ্যাক্সিওম গুলো দেখি। এবং অ্যাক্সিওম গুলো না দুইটা ক্যাটাগরিতে বিভক্ত, ঠিক আছে? তোমরা হায়ার স্টাডিজে যখন যাবা তখন তোমরা এই জিনিসগুলো অনেক ডিটেইলস জানবা আর কি। সো এখানে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে যে কি যোগের অ্যাক্সিওম, আর একটা হচ্ছে গুণের অ্যাক্সিওম। রিয়েল নাম্বারের ক্ষেত্রে যোগের এবং গুণের এই দুইটা ক্যাটাগরিতে কিছু অ্যাক্সিওম আছে। তো চলো সেই অ্যাক্সিওম গুলো নিয়ে জানা যাক। প্রথমে হচ্ছে আবদ্ধতা বিধি, এটাকে ইংলিশে বলা হয় ক্লোজার ল। আগে বলছিলাম আজকে ক্লাসে একটু থিওরিটিক্যাল আলোচনা করব, নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ প্রচুর প্রবলেম সলভিং হবে। সো আবদ্ধতা বিধি যোগের জন্য কি, গুণের জন্য কি, চলো সেটা দেখি। যোগের জন্য যেটা বলা হয়েছে যে তুমি যদি রিয়েল নাম্বারের ভিতরে, তো আমরা কারা কারা আছে সেটা অলরেডি জেনে গেছি, যে কারা কারা রিয়েল নাম্বার এলিমেন্ট হয়। হ্যাঁ, তুমি রিয়েল নাম্বার থেকে, পুরো রিয়েল নাম্বার সেট থেকে দুইটা সংখ্যা চুজ করলা তোমার ইচ্ছা মতো। তো আবদ্ধতা বিধি যেটা বলতেছে তুমি যে কোনো দুইটা সংখ্যা চুজ করো না কেন রিয়েল নাম্বারের ভেতর থেকে, তাদের যোগফলটাও রিয়েল স্যার নাম্বারই হবে। আবদ্ধতাটা শুরু থেকে আরেকবার রিপিট করতে পারবেন? অবশ্যই। Sorry, স্যার। আবদ্ধতা বিধিটা কি বলছে দেখো, আবদ্ধতা বিধির ব্যাপারটাও দেখো। এখানে এটা যোগের জন্য আবদ্ধতা বিধি আছে, গুণের জন্য আবদ্ধতা বিধি আছে। সো যোগের জন্য আবদ্ধতা বিধিটা কেমন? যোগের জন্য আবদ্ধতা বিধিটা হচ্ছে তুমি রিয়েল নাম্বার, তো আমরা জানি অলরেডি যে রিয়েল নাম্বারের ভিতরে কারা কারা থাকে, রিয়েল নাম্বার এলিমেন্ট কারা। সো তুমি এই রিয়েল নাম্বারের ভেতর থেকে তুমি যে কোনো দুইটা এলিমেন্ট চুজ করো তোমার ইচ্ছা মতো। ধরলাম আমি চুজ করলাম এ আর বি, এমন দুইটা রিয়েল নাম্বারের আমরা চুজ করলাম। এই দুইটা এ আর বি হচ্ছে এই আর এই সেটের একটা এলিমেন্ট। তো যোগের জন্য আবদ্ধতা বিধিটা হচ্ছে তুমি যদি এ আর বি রিয়েল নাম্বারের ভেতর থেকে চুজ করে থাকো, তাহলে এ আর বি এর যোগফলও রিয়েল নাম্বারের ভেতরই থাকবে। এ আর বি এর যোগফলও রিয়েল নাম্বারের ভেতরে থাকবে। একটা এক্সাম্পল দেই, যেমন মনে হয় 2 আর 3 দুইটা সংখ্যা নিলাম, এরা অবশ্যই রিয়েল নাম্বারের এলিমেন্ট, এরা হচ্ছে কি রিয়েল নাম্বারের সদস্য। তাহলে 2 আর 3 কে যখন আমরা যোগ করব 5 আসবে আমাদের অ্যান্সার। এই 5ও কি হবে? রিয়েল নাম্বারের সদস্যই হবে। তাহলে এই জিনিসটাকে বলা হয় আবদ্ধতা বিধি। এই বিধিগুলো ব্যবহার করে আমাদের এই রিয়েল নাম, এই চ্যাপ্টারের আমাদের কিছু প্রমাণ আছে, ঠিক আছে? এই চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথ আছে যেগুলো প্রবলেম সলভিং এর মধ্যে ধরি, আবার কিছু কিন্তু অনেকগুলো প্রমাণও আছে, যে প্রমাণগুলো অনেক সময় বুয়েট বা ইঞ্জিনিয়ারিং কিছু জায়গার মধ্যে ছোট ছোট এর ভিতরে দিয়ে দেয়, ঠিক আছে? তো ওই প্রমাণগুলো পারার জন্য আমাদের এই বিধিগুলো একটু জানা লাগবে, কারণ এই বিধিগুলোকে ইউজ করা হয় বিভিন্ন লাইনে লাইনে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের যোগের আবদ্ধতা বিধি। গুণের আবদ্ধতা বিধি কি? সেম একই রকম। আমি যদি দুইটা সংখ্যা রিয়েল নাম্বার থেকে চুজ করি, তো ওই দুইটা সংখ্যার গুণফলও রিয়েল নাম্বারের ভেতরেই থাকবে, রিয়েল নাম্বারের বাইরে যাইতে পারবে না, কারণ আমি ক্লোজ করে দিলাম না। হ্যাঁ, রিয়েল নাম্বারের ভেতরেই ক্লোজ, এটা এই জন্য এটাকে বলে ক্লোজার ল। হ্যাঁ, এটা রিয়েল নাম্বারের ভেতরে কিন্তু ক্লোজ। তুমি রিয়েল নাম্বারের ভেতর থেকে দুইটা জিনিস নিলা, তাদেরকে তুমি যোগ করলা, হ্যাঁ, বা গুণ করলা, তুমি আলটিমেটলি রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার থেকে কিন্তু বাইরে যাইতে পারতেছ না, ঠিক আছে? রিয়েল নাম্বারের ভেতরেই আছে। এবং আমি কিছু এক্সাম্পল সামনে দিব যে অনেকগুলা উপসেট আছে রিয়েল নাম্বারে যাদের জন্য এই বিধিগুলো কাজ করে না, তখন তোমরা আসলে বুঝতে পারবো ও আচ্ছা, তার মানে এই জিনিসগুলো রিয়েল নাম্বারের জন্য শুধুমাত্র কাজ করতেছে। তাহলে দেখো 2 আর 3 যদি দুইটা রিয়েল নাম্বার চুজ করি, এই দুইটা রিয়েল নাম্বারের গুণফল 2 × 3 মানে 6, এই 6 তো কিন্তু একটা রিয়েল নাম্বারই হবে। 2 আর 3 যদি রিয়েল নাম্বার, তাদের গুণফলও রিয়েল নাম্বার হবে। তো এটা ছিল আবদ্ধতা বিধি। সো এরপরে
আসো একটা বিধি নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে বিনিময় বিধি। ঠিক আছে, কমিউটেটিভ ল বা বিনিময় বিধি। সো বিনিময় বিধিতে কি বলা হয়েছে? সেম, এটাও হচ্ছে যোগের জন্য গুণের জন্য কাজ করবে। যোগের জন্য বিনিময় বিধি যেটা, সেটা হচ্ছে ধরো এ আর বি দুইটা সংখ্যা নিলাম, আবারও রিয়েল নাম্বারের ভেতর থেকে। তুমি যদি এ এর সাথে বি কে যোগ করো আর বি এর সাথে এ কে যোগ করো, আলটিমেটলি তুমি একই অ্যান্সার পাবা। ওকে, আলটিমেটলি তোমার অ্যান্সার একই হবে, তোমার আলটিমেটলি অ্যান্সার কি হবে? একই হবে। তার মানে দেখো 2 আর 3 যদি আবারও ধরি, একটা রিয়েল নাম্বারে দুইটা এলিমেন্ট, 2 এর সাথে 3 যোগ করা আর 3 এর সাথে 2 যোগ করা কিন্তু একই জিনিস। ওকে, আবার একটা জিনিস খেয়াল করো, এ আর বি রিয়েল নাম্বার থেকে একটা এলিমেন্ট, দুইটা এলিমেন্ট নিলাম, এ এর সাথে বি কে গুণ করা, বি এর সাথে এ কে গুণ করা কিন্তু একই জিনিস। তার মানে এরা কি, এরা গুণের জন্য বিনিময় বিধি মানতেছে। তাহলে 2 আর 3 যদি নিই, তাহলে 2 ইন্টু 3 আর 3 ইন্টু 2 কিন্তু একই হবে। তোমরা অলরেডি একটা জিনিস শিখছো, ফার্স্ট পেপারে একটা জিনিস শিখছো, সেইখানের তোমাদের ম্যাথসের একটা টপিক আছে, যেই টপিকের ক্ষেত্রে ওই ওই জিনিসগুলা হচ্ছে তোমার গুণের জন্য বিনিময় বিধিটা মানে না। তোমাকে বলতে পারবা এটা কোন জিনিস? ম্যাট্রিক্সের গুণ। ভেরি গুড, ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সে কিন্তু দুইটা ম্যাট্রিক্স এ আর বি, দুইটা ম্যাট্রিক্সে গুণ করা যেই কথা বি আর এ, এটা কিন্তু সমান হওয়া বাধ্যতামূলক না। এমনও হইতে পারে এ আর বি কে যখন গুণ করতেছো তারা গুণ করা গুণনযোগ্য হচ্ছে, মানে গুণ করতে পারতেছো, বি আর এ কে কিন্তু তুমি গুণই করতে পারবে না, এমনও কেস হইতে পারে। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এ বি, এ এর সাথে বি গুণ করা যেই কথা বি এর সাথে এ গুণ করা কিন্তু একই কথা হয় না। ঠিক আছে, এরকম অনেকগুলা সেট থাকে যাদের জন্য হচ্ছে গুণের জন্য এই বিনিময় বিধিটা কাজ করে না, কিন্তু রিয়েল নাম্বারের জন্য এটা কাজ করে। রিয়েল নাম্বার, দুইটা রিয়েল নাম্বারকে 2 আর 3 কে গুণ করা যেই কথা 3 আর 2 কে গুণ করা কিন্তু একই কথা। ওকে, আচ্ছা, দুইটা বিধি জানলাম, এবার চলো আরেকটা বিধি নিয়ে আলোচনা করি, সংযোগ বিধি বা অ্যাসোসিয়েটিভ ল। আচ্ছা, সংযোগ বিধি হচ্ছে গুণের জন্য আসবে, যোগের জন্য আসবে। সংযোগ বিধিতে কি বলছেন? এ বি সি তিনটা সংখ্যা নিলাম রিয়েল নাম্বার থেকে। এখন যদি এমন হয় যে তুমি প্রথমে এ এর সাথে বি কে যোগ করলা, তার সাথে তুমি সংযোগ করলা সি কে, সেটার ভ্যালু যা আসবে। আর এমন যদি হয় বি এর সাথে সি কে যোগ করলা, তার সাথে সংযোগ করলা তুমি এ কে, তার রেজাল্ট একই আসবে। তো এগুলো এক্সাম্পল দেওয়ার কিছু, এগুলো আমরা বুঝি। 2 3 4 তিনটা এক্সাম নাম্বার নিলাম রিয়েল নাম্বার থেকে। তাহলে যদি 2 আর 3 কে যোগ করি, তারপরে তাদের সাথে আমি 4 কে যোগ করি, যেই রেজাল্ট আসবে, যদি 4 আর 3 কে যোগ করি, তার সাথে যদি 2 কে যোগ করি, একই রেজাল্ট আসবে। এটাকে বলা হয় সংযোগ বিধি। ওকে, গুণের ক্ষেত্রে সেমলি কাজ করবে। 2 আর 3 কে যোগ করে তার সাথে যদি 4 কে গুণ করো, 2 আর 3 কে গুণ করে তার সাথে 4 কে গুণ করো, যেই রেজাল্ট আসবে। 3 আর 4 কে গুণ করে তার সাথে 2 কে গুণ করো, একই রেজাল্ট আসবে। এটা হচ্ছে সংযোগ বিধি। আচ্ছা, এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অভেদকের অস্তিত্ব। ওকে, এই অভেদকের অস্তিত্বটা আমরা দেখি। আচ্ছা, এই অভেদকের অস্তিত্বের ক্ষেত্রে যোগের জন্য অভেদকের অস্তিত্বর ব্যাপার আছে, গুণের জন্য অভেদকের অস্তিত্বর ব্যাপার আছে। তোমরা অলরেডি অনেকেই জানো যোগের জন্য অভেদক কারা হয়, বা সরি কে হয় যোগের জন্য অভেদক। বলতে পারবা যোগের জন্য অভেদক কোনটা হয়, কোন সংখ্যাটা? 0। এক্স্যাক্টলি, যে কোনো একটা রিয়েল নাম্বার নাও, সেটার সাথে 0 কে যোগ করো, হ্যাঁ, তুমি আলটিমেটলি কি পাবা? ওই রিয়েল নাম্বারটা তুমি ফেরত পাবা। a প্লাস 0 যোগ 0 প্লাস a ইজ ইকুয়াল টু a পাবা, কোনো চেঞ্জ হবে না। মানে এই জিনিসটা, এই 0 কে আমরা বলতেছি যোগের জন্য অভেদক, মানে 0 কে কারোর সাথে যোগ করা আর না করা একই কথা, তুমি কোনো চেঞ্জ করতে পারতেছ না ওই সংখ্যা। ঠিক আছে, তাহলে 0 হচ্ছে যোগের জন্য অভেদক। এবং একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে এখান থেকে, যোগের জন্য অভেদক এটা কিন্তু অনন্য। যোগের জন্য কি অভেদক একের অধিক আছে? না, একের অধিক নেই, একটা মাত্র যোগের জন্য অভেদক আছে। তার মানে যোগের জন্য অভেদক এটা কিন্তু অনন্য। হ্যাঁ, আচ্ছা, গুণের জন্য অভেদক কারা সেটাও তোমরা জানো, সেটা হচ্ছে 1। যে কোনো একটা রিয়েল নাম্বার চুজ করো, 3 নাও, হ্যাঁ, 3 এর সাথে 1 কে গুণ করো, 1 এর সাথে 3 কে গুণ করো, তুমি আলটিমেটলি কি করতে পারবা? 3 কে চেঞ্জ করতে পারবা না, গুণ করার পরে 3 কিন্তু ফেরত আসবে। তার মানে এই 1 হচ্ছে গিয়ে আমাদের গুণের জন্য অভেদক, এবং এই গুণের জন্য অভেদক এটাও কিন্তু অনন্য। এবং এই প্রপার্টিটা কিন্তু রিয়েল নাম্বার মানে, অনেকগুলো রিয়েল নাম্বারের সাবসেট কিন্তু এই প্রপার্টিটা মানে না। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল যদি বলি, আচ্ছা তোমরা কি বলতে পারবা একটা সাবসেটের কথা বলতে পারবা যে সাবসেটটা যোগের জন্য অভেদক মানে না? রিয়েল নাম্বারের একটা সাবসেট, মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এগুলোর কথা চিন্তা করে দেখো কোন সাবসেটটা যোগের জন্য অভেদক এই জিনিসটাকে সে মানে না।
ভাইয়া স্বাভাবিক সংখ্যা বোধহয় মানে না, ওখানে তো জিরো নাই। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সো স্বাভাবিক সংখ্যার ভিতরে কিন্তু জিরোর এক্সিস্ট করে না। স্বাভাবিক সংখ্যার ভিতরে যদি জিরো এক্সিস্টই করে না, স্বাভাবিক সংখ্যার কোনো অপারেশনের মধ্যে তুমি কোনোভাবে চাইলেও জিরোটা আনতে পারবা না, ঠিক আছে? তাহলে স্বাভাবিক সংখ্যার জন্য কিন্তু যোগের অভেদকটা কাজ করে না। ওকে, স্বাভাবিক সংখ্যার জন্য যোগের অভেদকটা কিন্তু নাই। আচ্ছা, ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে অনন্য। এবার আসো বিপরীতকের অস্তিত্ব, এক্সিস্টেন্স অফ ইনভার্স। এই জায়গাতে এসেও আমরা অনেক বেশি পার্থক্য পেয়ে যাব। রিয়েল নাম্বার এই স্বীকার্য বা এক্সিওমটা মানলো, অনেকগুলো নাম্বার সিস্টেম আছে নাম্বার সিস্টেম না, সরি, অনেকগুলো নাম্বার আছে যারা এই এক্সিওমটা মানল না। সেটা হচ্ছে বিপরীতকের অস্তিত্ব। বিপরীতকের অস্তিত্ব, এক্সিস্টেন্স অফ ইনভার্স। হ্যাঁ, ইনভার্স কিন্তু সব নাম্বারের জন্য এক্সিস্ট করে না, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, যোগের জন্য ইনভার্সটা কি? একটা সংখ্যা যদি এ হয়, হ্যাঁ, এ যদি রিয়েল নাম্বার একটা এলিমেন্ট হয়, এর যোগের বিপরীত রাশি কোনটা বলতে পারবা? এর যোগের বিপরীত রাশি মাইনাসে মাইনাসে, বলতো সেটাও কিন্তু রিয়েল নাম্বারের এলিমেন্টই হবে। যেমন 2 যদি একটা রিয়েল নাম্বারের এলিমেন্ট হয়, -2ও কিন্তু রিয়েল নাম্বারেরই এলিমেন্ট। তার মানে যে কোনো একটা রিয়েল নাম্বার তুমি চুজ করো রিয়েল নাম্বার সিস্টেম থেকে, সেই রিয়েল নাম্বারের যোগের বিপরীত রাশিটা কিন্তু তুমি সেই রিয়েল নাম্বারের ভেতরেই পাবা। ওকে, তার মানে বিপরীত যোগের বিপরীত রাশিটা কিন্তু এক্সিস্ট করতেছে, রিয়েল নাম্বারের ক্ষেত্রে এক্সিস্ট করতেছে। আচ্ছা, এবার আসো গুণের বিপরীত। যেমন মনে করো একটা সংখ্যা যদি এ হয়, এর গুণের বিপরীত রাশি কোনটা? 1/a। এখন 1/a এ যদি রিয়েল নাম্বারের মধ্যে এক্সিস্ট করে, 1/a-ও কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে এক্সিস্ট করে। এই জন্য আমরা বলতেছি রিয়েল নাম্বারের গুণের বিপরীতকের অস্তিত্ব আছে, অর্থাৎ যোগের বিপরীতকের অস্তিত্ব আছে, গুণের বিপরীতকের অস্তিত্ব আছে। যেমন 2 যদি রিয়েল নাম্বার একটা এলিমেন্ট হয়, 1/2-ও কিন্তু রিয়েল নাম্বার একটা এলিমেন্ট হবে। তার মানে বিপরীতকের এই অস্তিত্বের এই প্রপার্টিটা, এই এক্সিওমটা, এটা কিন্তু রিয়েল নাম্বার মানতেছে। এখন চলো দেখি অনেকগুলো নাম্বার সিস্টেম এই জিনিসটা মানে না। যেমন তুমি একটা জিনিস চিন্তা করো, ন্যাচারাল নাম্বার সেটের কথা চিন্তা করো। ন্যাচারাল নাম্বারের সেটের একটা এলিমেন্ট হচ্ছে 2। এখন যদি আমি যোগের বিপরীতকটা খুঁজি, তাহলে এই 2 এর যোগের বিপরীত হবে -2। কিন্তু আফসোস হচ্ছে -2 তো ন্যাচারাল নাম্বারের এলিমেন্টই না। তার মানে ন্যাচারাল নাম্বারের জন্য যোগের বিপরীতক কিন্তু এক্সিস্ট করতেছে না, অস্তিত্ব নাই। এরপরে খেয়াল করো, ন্যাচারাল নাম্বারের জন্য গুণের বিপরীতকের অস্তিত্ব কিন্তু নাই। একটা ন্যাচারাল নাম্বার যদি 2 হয়, তার গুণের বিপরীতক রাশি কোনটা? 1/2। 1/2 তো ন্যাচারাল নাম্বারের মধ্যে নাই। তাহলে ন্যাচারাল নাম্বারের মধ্যে গুণের বিপরীতকটাও কিন্তু এক্সিস্ট করে না, কিন্তু রিয়েল নাম্বারের ক্ষেত্রে করে। এই জন্য আমরা রিয়েল নাম্বারের প্রপার্টি গুলো আলাদাভাবে শিখতেছি। আচ্ছা, ওকে, রিয়েল নাম্বার গুলো যদি শিখো তখন তুমি নিজের থেকে বাইর করতে পারবা। অন্য নাম্বারের জন্য যদিও লাগবে না, রিয়েল নাম্বারটা জানলেই চলবে। আচ্ছা, তো আমাদের মোটামুটি কয়টা প্রপার্টি হইলো? 1টা 2টা 3টা 4টা 5টা হয়েছে, আরো 2টা প্রপার্টি শিখবো। ওকে ভাইয়া, হ্যাঁ বলো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও কি গুণের বিপরীতকটা? না, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গুণের বিপরীতক এক্সিস্ট করে না। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা এক্সিস্ট করে না। গুণের বিপরীতক রাশি পূর্ণ সংখ্যার মধ্যেও নাই, ঠিক আছে? জিরোর জন্য না, পূর্ণ সংখ্যার জন্য। যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি চিন্তা করো, পূর্ণ সংখ্যার মধ্যে কারা আছে? -3, ইনফিনিটি থেকে শুরু করে -3, -2, -1, 0, 1, 2 এরা আছে। হ্যাঁ, এখন তুমি একটা পূর্ণ সংখ্যা চুজ করো, মনে করো 1 চুজ, ধরো 2 চুজ করলাম। 2 এর গুণের বিপরীতক তো হাফ। হাফ তো পূর্ণ সংখ্যার সেটের মধ্যে নাই। এই জন্য পূর্ণ সংখ্যার সেটের জন্য কিন্তু গুণের বিপরীতক রাশিটা এক্সিস্ট করে না। ওকে, আচ্ছা, এইবার আসো, আরো 2টা প্রপার্টি আছে, এটা বুঝবা। একটা হচ্ছে বন্টন বিধি, এটা কে না বুঝে। সো বন্টন বিধি হচ্ছে যোগের জন্য আছে, গুণের জন্য আছে। এখানে যেটা বলছে যে যোগের জন্য ব্যাপারটা কেমন, যে ধরো আচ্ছা, ধরো একটা সংখ্যা হচ্ছে a, আর একটা সংখ্যা হচ্ছে b+c। এমন হতে পারে না? একটা সংখ্যা হচ্ছে 2টা সংখ্যার যোগফল আকারে আছে, আরেকটা সংখ্যা হচ্ছে a। সো বন্টন বিধি অনুযায়ী বলতেছে a × b+c যেই কথা, ab + ac একই কথা। ওকে, এটা হচ্ছে আমাদের যোগের জন্য বন্টন বিধি। আর গুণের জন্য বন্টন বিধিটা হচ্ছে কাইন্ড অফ সিমিলার গুণের জন্য। এটা হচ্ছে তোমার b+c যদি একটা সংখ্যা হয় আর a যদি একটা সংখ্যা হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে যে কি ba + ac তুমি চাইলে লিখতে পারো। এবং আমাদের
আমরা যে এডুকেশন সিস্টেমটা, ঠিক আছে, এই এডুকেশন সিস্টেমের মধ্যে একটা জিনিস খেয়াল করো, আমরা আজকে যে জিনিসগুলো শিখতেছি এই জিনিসগুলো কিন্তু আমরা যখন ম্যাথস শেখা শুরু করি তখন আমাদের শেখার কথা ছিল কত ধরনের সংখ্যা আছে। মানে আমি বলতে চাই ফান্ডামেন্টালি আমরা ওই জায়গা থেকে কিন্তু আস্তে 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 আসার কথা। বাট আমাদের যে জিনিসটা হয়েছে, আমরা আগে গুণ জিনিসটা শিখছি। গুণ জিনিসটা আমরা কেন করতে পারি সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে শেখানো হয়, মানে এই লেভেলে এসে শেখানো হচ্ছে। এবং আরো অনেক বেসিক জিনিসগুলো আমি যখন ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ছিলাম আমাদেরকে শেখানো হয়েছে, তখন মনে হচ্ছিল আচ্ছা এইগুলো তো সবসময় করি, কিন্তু এগুলা করার অথরিটি তোমাকে কে দিচ্ছে, কিভাবে তুমি করতে পারো, হ্যাঁ কোন বিধি অনুযায়ী তুমি করতে পারো, কোন এক্সিওমটার কারণে তুমি এই কাজটা করতে পারতেছো। যে আমরা অহরহ এই কাজটা করি, 2 তোমার মনে করে বি প্লাস সি দিল, পড়ালেন তুমি লেখো 2b + 2c, বাট এই কাজটা করার অথরিটি তোমাকে কে দিল? অথরিটি দিছে তোমার বন্টন বিধি। বন্টন বিধি তোমাকে এই অথরিটি দিছে, না তুমি এই কাজটা করতে পারবা, রিয়েল নাম্বার হইলে তুমি এই কাজটা ভাবে করতে পারবা। ওকে, তার মানে এই জিনিসগুলো কিন্তু আমরা আমরা অ্যাপ্লিকেশনটা শুরুতে শিখি, আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম, অ্যাপ্লিকেশনটা শুরুতে শিখি আর থিওরি শিখি একদম পরে একটা কোন একটা সময়, যদি লাগে শিখলাম, না লাগবে শিখলাম, এরকম আর কি। খারাপ ভালো বলবো না, কোন সিস্টেমটা খারাপ ভালো সেটা বলবো না, বাট এটা হচ্ছে আমাদের সিস্টেম আর কি। আমরা আগে অ্যাপ্লিকেশনটা শিখছি, বাট কিভাবে আসছে সেই ব্যাপারগুলো কম জানি। যেমন সবাই দেখবা লিমিটের প্রবলেম করতে পারে, লিমিটের প্রবলেম কি বুঝে জিজ্ঞেস করো, 10টা মানুষ পাবা না তুমি যে ব্যাখ্যা করতে পারবে যে না ভাই এইভাবে হচ্ছে আসছে। সবাই ক্যালকুলেট ডিফারেন্সিয়েশন করতে পারে, কোথেকে আসছে ডিফারেন্সিয়েশনটা, ডিফারেন্সিয়েশন কয়জন বুঝে, দেখবা যে কি নাই, একটা ক্লাসের মধ্যে 100 জন থাকলে 2 জন ছেলেও নাই এই ডিফারেন্সিয়েশনটা আসলে বুঝে, কিন্তু সে কিন্তু করতে পারতেছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রবলেম, আইরনি। তো এটা অনেকে আমরা বুঝে না, আমি ইনকেস আমি তোমাদের স্টেজে থাকলে আমি অনেক কিছু না বুঝে আমিও সেম একই করছি। তো যাই হোক, লাস্ট বিধি অনন্যতা বিধি, ঠিক আছে, বা ইউনিকনেস ল। সো অনন্যতা বিধি যোগের জন্য আছে, গুণের জন্য আছে। সো এটা যেটা বলতেছে যে এমন যদি হয়, সরি এটা শুধুমাত্রই একটার জন্যই হবে না, ও সরি গুণের জন্য হতে পারে, সমস্যা নেই। আচ্ছা, অনন্যতা বিধি যেটা বলতেছে যদি এমন হয় যে এ আর বি সমান, সি আর ডি হচ্ছে সমান, এ আর বি সমান, সি আর ডি সমান, তাহলে আমি যদি এ এর সাথে সি কে যোগ করি আর বি এর সাথে ডি কে যোগ করি, হ্যাঁ আচ্ছা আগে সি আর ডি সমানের পরে বলি, ব্যাপারটা এভাবে চিন্তা করো। অনন্যতা বিধির মধ্যে যেটা বলতেছে যদি এ আর বি সমান হয়, ওকে, তাহলে এ এর সাথে যদি আমি সি বলতে একটা সংখ্যাকে যোগ করি আর বি এর সাথে যদি আমি ডি বলতে একটা সংখ্যা আছে তাকে যোগ করি, তখন তুমি অনন্যতা বিধি অনুযায়ী তুমি বলতে পারবা যে আসলে সি আর ডি ভিন্ন কোনো সংখ্যা না, সি আর ডি আসলে একই সংখ্যা। কারণ দুইটা সমান সংখ্যার সাথে আমি ভিন্ন দুইটা জিনিস যোগ করলাম, তারা স্টিল সমান আছে, এই জিনিসটা কিন্তু হওয়া পসিবল না। ওকে, যেমন মনে করো 2 আর 2 হচ্ছে সমান, এখন তুমি 2 এর সাথে যদি তুমি 3 যোগ করো, হ্যাঁ আবার এই পাশে 2 এর সাথে যদি তুমি 4 যোগ করো, তারা কি কোনো সমান হবে? এটা হবে 5, এটা হবে 6, এটা কিন্তু সমান হবে না। তো সেটাই আর কি অনন্যতা বিধি থেকে বলতেছে যে আমরা এ আর বি যদি সমান হয় তাহলে এ এর সাথে যদি কোনো একটা সংখ্যা সি যোগ করি আর বি এর সাথে যদি কোনো একটা সংখ্যা ডি যোগ করি, তার এবং তারা যদি আবার সমান হয়, এ প্লাস সি আর বি প্লাস ডিও যদি সমান হয়, তাহলে তার ইমপ্লিকেশনটা হচ্ছে সি আর ডিও আসলে সমানই ছিল, সি আর ডি আসলে ভিন্ন কোনো সংখ্যা না। ওকে, এটা হচ্ছে যোগের অনন্যতা। আর গুণের অনন্যতা হচ্ছে এ আর বি যদি সমান হয়, এর সাথে আমি রিপিট হ্যালো, হ্যাঁ রিপিট করবো। আচ্ছা দেখো এখানে যেটা, ভাই আবার একটু রিপিট করতে। হ্যাঁ অবশ্যই, এখানে যেটা বলছে সেটা হচ্ছে ধরো এ আর বি হচ্ছে দুইটা সংখ্যা হচ্ছে সমান, এ আর বি হচ্ছে সমান, এখন তুমি এ এর সাথে হচ্ছে সি বলতে একটা সংখ্যাকে যোগ করলাম, আবার বি এর সাথে ডি বলতে একটা সংখ্যাকে তুমি যোগ করলাম, তারপর তুমি বলতেছো যে তারা দুইজন হচ্ছে সমান। এটা কিভাবে সম্ভব? দুইটা সমান সংখ্যার সাথে তুমি ভিন্ন দুইটা জিনিসকে যদি যোগ করো তাহলে তারা কি কখনো সমান হবে? তারা কখনোই সমান হবে না। তার মানে সি আর ডি আসলে ভিন্ন কোনো কিছু হইতে পারবে না, সি আর ডি কে সমান জিনিস হইতে হবে, ঠিক আছে, সি আর ডি কেও সমান হওয়া লাগবে। এটা হচ্ছে যোগের অনন্যতা। আচ্ছা, এবার গুণের অনন্যতা হচ্ছে যদি এ আর বি সমান হয় তাহলে এ এর সাথে যদি আমি সি কে গুণ করি আর বি এর সাথে যদি আমি ডি কে গুণ করি এবং আমি যদি বলি এসি আর বিডি সমান, তার মানে হচ্ছে সি আর ডিও হচ্ছে সমানই হবে, সি আর ডিও অবশ্যই সমান হবে। ওকে, তাহলে এই ছিল আমাদের বাস্তব সংখ্যা রিলেটেড সব ধরনের স্বীকার্য। এই স্বীকার্যগুলা কিছু প্রমাণের ক্ষেত্রে আমরা কাজে লাগাবো, এর বাইরে খুব বেশি ইউজ আছে এমন না, বাট কিছু প্রমাণের ক্ষেত্রে এগুলো অনেক কাজে লাগে। চলো আজকের অন্য টপিক গুলোতে যাই। আচ্ছা, তো আমাদের এরপর টপিক কি ছিল? আমাদের
পরের টপিক হচ্ছে ব্যবধি। আমাদের এখন হচ্ছে ব্যবধি নিয়ে আলোচনা করবো। আচ্ছা, ব্যবধি ব্যাপারটাও আজকে যেগুলো আলোচনা করছি কম বেশি কিন্তু সবাই জানো, কেউ অস্পষ্ট ভাবে জানো, কেউ অনেক বেশি ক্লিয়ারলি জানো, বাট কম বেশি সবাই জানো। সো ব্যবধি আসলে কয় ধরনের হইতে পারে? ব্যবধি হইতে পারে তোমার 4 ধরনের বলতে পারো। ব্যবধি বলতে পারো 4 ধরনের। সো নাম্বার 1 একটা হইতে পারে খোলা ব্যবধি বা ওপেন ইন্টারভাল, ইংলিশে বলে ওপেন ইন্টারভাল। ওকে, আচ্ছা, তো খোলা ব্যবধির ব্যাপারটা কেমন? খোলা ব্যবধি হচ্ছে ধরো 2 আর 3 দুইটা সংখ্যা, তাদের বাইরে আমি এরকম ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাদের বাইরে আমি কি করলাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা দিয়ে বুঝাই হচ্ছে তারা খোলা ব্যবধিতে আছে। কারণ খোলা ব্যবধি আসলে কি বুঝায়? একটা সংখ্যা রেখা টানো, একটা সংখ্যা রেখা টানো, এই সংখ্যা রেখার মধ্যে অসংখ্য সংখ্যা আছে না, সব সংখ্যাই রিয়েল নাম্বার কিন্তু আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, ওকে, 3 আছে। এটা যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে যে 2 আর 3 এর মাঝখানে যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে নির্দেশ করতেছে তোমার 2 আর 3 এর খোলা ব্যবধি। কিন্তু 2 কিন্তু এই ব্যবধির মধ্যে আসবে না, 3 কিন্তু এই ব্যবধির মধ্যে আসবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। খোলা ব্যবধি মানে কি? খোলা ব্যবধির মধ্যে কিন্তু যেমন দেখো, খোলা ব্যবধি হচ্ছে 2,3 2,3 এর হচ্ছে বাইরে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এর মিনিং হচ্ছে 2 আর 3 এর মাঝখানে যত সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে বোঝানোর জন্য তুমি 2,3 আর খোলা ব্যবধি দিচ্ছ। কিন্তু 2 আর 3 কিন্তু এই ব্যবধির মধ্যে ইনক্লুডেড না, তারা কিন্তু এই ব্যবধির মধ্যে পড়বে না, 2 আর 3 এর ভেতরে সংখ্যাগুলো পড়বে, 2 আর 3 কিন্তু পড়বে না। খোলা ব্যবধির মিনিং হচ্ছে এটাই। খোলা ব্যবধির মধ্যে লাস্ট কর্নারে যে দুইটা সংখ্যা দেখবা, এই দুইটা সংখ্যা কিন্তু তোমার এই সেটের ভিতরে আসবে না, ঠিক আছে? 2 আর 3 এর এই খোলা ব্যবধির মধ্যে যতগুলো সংখ্যা থাকবে তাদের মধ্যে কিন্তু 2 আর 3 নিজে থাকবে না, 2 আর 3 ছাড়া তার ভেতরে সবাই থাকবে। এবং এইটাকে সংখ্যা রেখে হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করি। ওকে, 2 আর 3 এর উপরে এরকম একটা বৃত্ত দেওয়া হয়, খালি বৃত্ত, যে বৃত্তটাকে ভরাট করা হয় না, এবং 2 আর 3 এর মাঝখানে এই দুইটা বৃত্তের মাঝখানে জায়গাগুলোকে আমরা গাঢ় করে দিই, ঠিক আছে? এটা হচ্ছে খোলা ব্যবধিকে এভাবে প্রকাশ করা হয়। আরেকটা ব্যবধি আছে যেটাকে বলা হয় বদ্ধ ব্যবধি, ঠিক আছে? এটাকে ইংলিশে বলে ক্লোজ ইন্টারভাল। তাহলে এখন যদি 2 আর 3 এর মাঝখানে যদি আমি থার্ড ব্র্যাকেট দিতাম, এটা বুঝাইতো হচ্ছে তোমার বদ্ধ ব্যবধিকে। তাহলে বদ্ধ ব্যবধির মিনিংটা কেমন? বদ্ধ মিনিং হচ্ছে ধরো এই জায়গায় হচ্ছে সংখ্যা রেখার এই জায়গায় 2 আছে, আর সংখ্যা রেখার এই জায়গায় হচ্ছে 3 আছে। তো বদ্ধ ব্যবধি মানে হচ্ছে এমন একটা ব্যবধি যেই ব্যবধির মধ্যে 2 এবং 3 এর মাঝখানে সবগুলো সংখ্যা তো আছেই, 2 এবং 3 নিজেও আছে, ঠিক আছে? 2 এবং 3 এর ভেতরে যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে আমি অবশ্যই সেটের ভিতরে রাখতেছি, এবং 2 এবং 3 কো সেই সেটের ভিতরে আমি জায়গা দিচ্ছি। এইরকম একটা সেটকে বোঝানোর জন্য আমি বদ্ধ ব্যবধি ইউজ করতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে বদ্ধ ব্যবধির মিনিং। তারপরে বদ্ধ খোলা ব্যবধি। বদ্ধ খোলা ব্যবধি মানে কি? বদ্ধ খোলা ব্যবধি হইতে পারে, বদ্ধ খোলা ব্যবধি মানে হচ্ছে ধরো এক সাইডে বদ্ধ, 2 এর দিকে বদ্ধ, 3 এর দিকে হচ্ছে খোলা। তাহলে এর মিনিংটা হচ্ছে গিয়ে, এর মিনিংটা কেমন হবে? এই মিনিংটা হবে, হ্যাঁ, 2 কিন্তু আমার এই সেটের একটা এলিমেন্ট হবে, কিন্তু 3 কিন্তু তার এলিমেন্ট হবে না। 3 এর মধ্যে তোমাকে এইভাবে একটা বৃত্ত দিতে হবে, যেই বৃত্তটা ভরাট করা থাকবে না, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষার মধ্যে এভাবে লিখতে হবে, ঠিক আছে? 3 এর বৃত্তটা দিবা তুমি, যেটার মধ্যে ভরাট করবে না, আর 2 এর বৃত্তটাকে তোমার ভরাট করে দিতে হবে। সো এইভাবে হচ্ছে আমরা বদ্ধ খোলা ব্যবধিটাকে প্রকাশ করি। তোমরা ফার্স্ট পেপারে ফাংশন জিনিসটা কিন্তু পড়ছিলা, ফাংশনের মধ্যে ডোমেন রেঞ্জ বের করা কিছু ব্যাপার স্যাপার থাকে, ওই ক্ষেত্রে এই বদ্ধ ব্যবধি খোলা ব্যবধি এই ইন্টারভাল গুলো কিছুটা কাজে লাগে, ঠিক আছে? এমসিকিউর ভিতরে একটু কনফিউজিং করা হয় বিভিন্ন ভার্সিটি এমসিকিউ গুলোর মধ্যে, সেগুলোর মধ্যে একই সংখ্যা, মনে করো তোমার অ্যান্সারে আসছে ফাংশনের ক্ষেত্রে তুমি ডোমেন বের করলা, তো ডোমেন আসছে এরকম, ডোমেন মনে করো কিছু একটা আসলো, এক্স হচ্ছে 2 থেকে বড়, 3 থেকে ছোট, বাট অপশনের মধ্যে দেখবা 2 এর সাথে এখানে ইকুয়াল টু দিয়ে দিবে, 3 এর সাথে ইকুয়াল টু দিয়ে দিবে, একটা ইকুয়াল টু দিবে আরেকটা দিবে না, এইভাবে করে একটু কনফিউজ করা হবে, ঠিক আছে? তখন তোমাকে হচ্ছে খুব ভালোভাবে জানা থাকতে হবে যে ব্যবধিগুলোর সম্পর্কটা কি। আর খোলা বদ্ধ ব্যবধিটা কেমন? খোলা বদ্ধ ব্যবধিটা হচ্ছে এই আকৃতির সংখ্যা রেখা, মনে করো 2,3, 2 এর দিকে দিলাম খোলা ব্যবধি, 3 এর দিকে দিলাম বদ্ধ ব্যবধি। তার মানে যে 2 হচ্ছে আমার সংখ্যার মধ্যে ইনক্লুডেড হবে না, 3 হচ্ছে গিয়ে এই সংখ্যা রেখার মধ্যে এই সেটের ভিতর ইনক্লুডেড হবে।
2 আর 3 এর মাঝখানে সবগুলাকে তো হচ্ছে তোমরা গাঢ় করে দিবা, 3 কেও গাঢ় করে, 3 এর বৃত্তটাকেও গাঢ় করে দিবে, কিন্তু 2 এর বৃত্তটাকে কিন্তু খালি রাখবা। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা ব্যবধিক গুলাকে প্রকাশ করতে পারি। তো ব্যবধিক গুলো নিয়ে আশা করি বুঝতে পারছো। আজকের দিনের শেষ টপিকে চলে আসছে, এবং এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা এখান থেকে ভার্সিটিতে প্রায় এমসিকিউ আসে, এই একটা জায়গা থেকে প্রচুর এমসিকিউ আসে। এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি তার মধ্যে সবচেয়ে বেশি এমসিকিউ আসবে এই জায়গা থেকে, বাস্তব সংখ্যা থেকে। বাস্তব সংখ্যা চ্যাপ্টার থেকে এই জায়গা থেকে বেশি এমসিকিউ আসবে, সেটা হচ্ছে বাউন্ড। বাউন্ড জিনিসটা কি? ওকে, আচ্ছা, বাউন্ড হইতে পারে 2 ধরনের। একটা হচ্ছে আপার বাউন্ড, আর একটা হইতে পারে তোমার হচ্ছে লোয়ার বাউন্ড। আপার বাউন্ডকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্ব সীমা, লোয়ার বাউন্ডকে বলি আমরা হচ্ছে নিম্ন সীমা। আচ্ছা, এখান থেকে এমসিকিউ গুলো একটু কনফিউজিং করবে, আমি তোমাদেরকে বলতেছি এমসিকিউ গুলো কোন জায়গায় কনফিউজিং করে। আচ্ছা, একটা সেটের কথা বলি, ঋণাত্মক সংখ্যার সেটটা নিয়ে চিন্তা করি। চলো, ঋণাত্মক সংখ্যার সেটটা নিয়ে যদি চিন্তা করো, ঋণাত্মক সংখ্যার সেটটা শেষ বিন্দুটা কোথায়? নেগেটিভ ইনফিনিটি থেকে আসতেছে, আস্তে 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 -2 -1 এই পর্যন্ত কিন্তু ঋণাত্মক সংখ্যার সেটটা কিন্তু থাকে। ঠিক আছে, নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে -1 পর্যন্ত, এরপরে কিন্তু ঋণাত্মক সংখ্যা নাই। তাহলে ঋণাত্মক সংখ্যার সেটটা হচ্ছে -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত। এখন তাহলে আপার বাউন্ড জিনিসটা কি? আপার বাউন্ড হচ্ছে বা ঊর্ধ্ব সীমা হচ্ছে একটা সেট নিয়ে যখন তুমি কথা বলবা, ওই সেটে সবগুলা এলিমেন্ট থেকে বড় অথবা সমান যেই সংখ্যাগুলো হবে, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো ওই সেটের জন্য আপার বাউন্ড। আমরা যদি চিন্তা করি সংখ্যা রেখার মধ্যে দেখি, এই যদি আমাদের সংখ্যা রেখা হয়, এটা নেগেটিভ ইনফিনিটি, এইদিকে মনে করো 0, এইদিকে মনে করো -1, ওকে, এইদিকে +1 +2 এরা আছে, -1 -2। তাহলে এই সেট যেটা নিয়ে আমরা কথা বলতেছি, নেগেটিভ সংখ্যার সেট, এই সেটের অবস্থানটা কোথায়? এই সেটের অবস্থান কিন্তু -1 থেকে শুরু করে এই পর্যন্ত, যেখানে -1ও তার মধ্যে ইনক্লুডেড। তাহলে এই সেটের জন্য আপার বাউন্ড কোনটা বলতে পারবা? greater than or equal -1. তাহলে এই ভেরি গুড অ্যান্সার, গ্রেটার দেন অর ইকুয়াল -1। খুবই ভালো, একদম প্রপার একটা অ্যান্সার বলছো। এই সেটের জন্য আপার বাউন্ড কিন্তু একটা না, এবং আমি আবারও বলি আপার বাউন্ড কিন্তু অনন্য না, অসংখ্য থাকতে পারে। একটা সেটের জন্য আপার বাউন্ড অসংখ্য থাকতে পারে, শুধু একটা প্রপার্টি মানতে হবে, যেই সংখ্যাটাকে তুমি আপার বাউন্ড বলতেছো সেই সংখ্যাটা ওই সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, কারো থেকে ছোট হওয়া যাবে না, এমন সংখ্যা বের করতে হবে। এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি, -1 কি এই সেটের জন্য একটা আপার বাউন্ড? চিন্তা করে বলো তো। যদি চিন্তা করো, -1 কিন্তু এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে বড়। -1 শুধুমাত্র -1 এর সমান, -1 কিন্তু এই সেটের কোনো এলিমেন্ট থেকে ছোট না, -1 এই সেটের কোনো এলিমেন্ট থেকে ছোট না। তাহলে -1 হচ্ছে এই সেটের একটা আপার বাউন্ড। 0 কি একটা আপার বাউন্ড? হ্যাঁ, 0 হচ্ছে এই সেটের একটা আপার বাউন্ড, কারণ 0 হচ্ছে এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে বড়। 1 কি আপার বাউন্ড? হ্যাঁ, 1 আপার বাউন্ড। এবং শুধু -1 না, -1 থেকে বড় এই ডান দিকের সকল সংখ্যা ঋণাত্মক সংখ্যার সেটের জন্য একটা আপার বাউন্ড হবে। -1 থেকে বড় ডান দিকে অবস্থিত সংখ্যা রেখা সকল সংখ্যা এই সেটের জন্য একটা করে আপার বাউন্ড হবে। তাহলে এটা হচ্ছে আমরা আপার বাউন্ডের ব্যাপারটা বলতাম। তাহলে এই সেটের আপার বাউন্ড হচ্ছে কারা? সবাই যারা -1 থেকে বড়, এরকম সবাই হচ্ছে আপার বাউন্ড। এখন যদি আমরা ধনাত্মক সংখ্যার সেট নিয়ে চিন্তা করি, ধনাত্মক সংখ্যার সেট এই যে যদি 0 হয়, 1 2 3 এভাবে করে +ইনফিনিটি পর্যন্ত যাবে, তাহলে 1 থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত এরা হচ্ছে কি আমার ধনাত্মক সংখ্যার সেটের মধ্যে থাকতেছে। তাহলে ধনাত্মক সংখ্যার সেটটা যদি আমরা একটু চিন্তা করি, বাই দ্য ওয়ে ঋণাত্মক সংখ্যার সেটের ক্ষেত্রে একটা জিনিস আমি বলতে পারি না, সেটা হচ্ছে যেই সেটের আপার বাউন্ড থাকে সেই সেটটাকে বলা হয় ঊর্ধ্ব সীমিত সেট বা আপার বাউন্ডেড সেট। আপার বাউন্ডেড সেট, ঠিক আছে।
যেই সেটের আপার বাউন্ড থাকে সেই সেটটাকে বলা হয় আপার বাউন্ডেড সেট বা ঊর্ধ্ব সীমিত সেট। তোমরা যদি একটা জিনিস চিন্তা করো, ধরো তোমাকে একটা এমসিকিউ দিল, ঋণাত্মক সংখ্যার সেটের কি লোয়ার বাউন্ড এক্সিস্ট করে? অ্যান্সারটা কি হবে? না। ঋণাত্মক সংখ্যার সেটের কিন্তু কোনো লোয়ার বাউন্ড নাই, কারণ ঋণাত্মক সংখ্যার সেটটা নেগেটিভ দিকে কোথায় শেষ হচ্ছে সেটাই তুমি জানো না। তবে ঋণাত্মক সংখ্যার সেটের কিন্তু লোয়ার বাউন্ড নেই, ঋণাত্মক সংখ্যার সেটের আপার বাউন্ড আছে, তাই ঋণাত্মক সংখ্যার সেট হচ্ছে ঊর্ধ্ব সীমিত সেট। এখন যদি ধনাত্মক সংখ্যার সেট নিয়ে কথা বলি, ধনাত্মক সংখ্যার সেটের আমরা দেখবো লোয়ার বাউন্ড আছে। লোয়ার বাউন্ড আমি কাকে বলতেছি? লোয়ার বাউন্ড হচ্ছে এমন একটা সংখ্যাকে তোমার খুঁজে বের করতে হবে যেই সংখ্যাটা, তুমি যে সেট নিয়ে কথা বলতেছো, আমি কথা বলতেছি ধনাত্মক সংখ্যার সেট, তাহলে আমার মধ্যে সেটের ভিতরে কারা আছে? আমার সেটের মধ্যে 1 2 3 এইভাবে করতে করতে প্লাস ইনফিনিটি পর্যন্ত সবাই হচ্ছে আমার এই সেটের এলিমেন্ট। তো আমি যদি এমন একটা সংখ্যা বের করতে পারি যে সংখ্যাটা হচ্ছে এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে সমান হবে অথবা ছোট হবে, কিন্তু বড় হইতে পারবে না কোনো এলিমেন্ট থেকে, এরকম একটা সংখ্যা যদি আমি বের করতে পারি, তাহলে সেই সংখ্যাটাকে আমি বলবো আমার উক্ত সেটের একটি লোয়ার বাউন্ড। আমি যদি 1 এর কথা চিন্তা করি, 1 কিন্তু এই সেটের সবগুলা এলিমেন্ট থেকে ছোট এবং 1 এর সমান। কোনো এলিমেন্ট থেকে কিন্তু 1 বড় না, কোনো এলিমেন্ট থেকে কিন্তু 1 বড় না, তাহলে 1 হবে এই সেটের একটা লোয়ার বাউন্ড, 0 হবে এই সেটের একটা লোয়ার বাউন্ড, -1 হবে এই সেটের একটা লোয়ার বাউন্ড, এবং 0 থেকে শুরু করে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাই হবে ধনাত্মক সংখ্যার সেটের একটা করে লোয়ার বাউন্ড। তার মানে আমরা যা বুঝলাম, আপার বাউন্ড বা লোয়ার বাউন্ডের সংখ্যা কিন্তু অসংখ্য হইতে পারে, কোন একটা সেটের জন্য আপার বাউন্ড বা লোয়ার বাউন্ডের সংখ্যা অসংখ্য হইতে পারে। ওকে, তাহলে ধনাত্মক সংখ্যার সেটটাকে আমরা কি বলবো? এখানে 1 হলো কি করে ভাইয়া? একবারে ডিরেক্ট তো 0 থেকে শুরু হতে পারতো না? আচ্ছা, এক্স্যাক্টলি তোমার কথাটা হচ্ছে 1 কেন হলো। আমাদের ডেফিনেশনটা ছিল এমন একটা সংখ্যাকে আমি লোয়ার বাউন্ড বলবো যে সংখ্যাটা ওই সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে সমান অথবা ছোট হবে, বড় হইতে পারবে না। 1 এর কথা যদি চিন্তা করো, 1 কি এই সেটের কোনো এলিমেন্ট থেকে বড়? এই সেটের অসংখ্য এলিমেন্ট আছে, কোনো এলিমেন্ট দেখাইতে পারবা যে এলিমেন্ট থেকে 1 হচ্ছে বড় এই সেটের ভিতরে? বুঝতে পারছো ব্যাপারটা? জি ভাইয়া। 1 কিন্তু এই সেটের কোনো এলিমেন্ট থেকে বড় না। হ্যাঁ, এই জন্য আমরা 1 কেও তার একটা আপার বাউন্ড, 1 কেও তার একটা লোয়ার বাউন্ড বলতেছি। ঠিক আছে, তো লোয়ার বাউন্ড অসংখ্য থাকতে পারে, একটা সেটের জন্য অসংখ্য লোয়ার বাউন্ড থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডের কনসেপ্টটা বোঝাটা ইম্পর্টেন্ট মোস্ট। আর তার চেয়েও ইম্পর্টেন্ট একটা জিনিস শেখার জন্য, সেটা হচ্ছে সুপ্রিমাম আর ইনফিমাম। এই জিনিসটা হিউজ পরিমাণ কাজে লাগবে। আজকে তো ক্লাস শেষে তুমি যে কোনো একটা ভার্সিটির কোশ্চেন ব্যাংক খুলো, সুপ্রিমাম ইনফিমাম থেকে তুমি কোশ্চেন পাবাই। সুপ্রিমাম ইনফিমাম কি? তো আমরা প্রথমেই একটা জিনিস দেখলাম যে আপার বাউন্ডের সংখ্যা কিন্তু মানে ফিক্স না, অসংখ্য থাকতে পারে। তুমি যতগুলো আপার বাউন্ড দেখতেছো, এই প্রত্যেকটা আপার বাউন্ডের মধ্যে যেটা স্মলেস্ট, যেটা সবচেয়ে ছোট, সেই স্মলেস্ট আপার বাউন্ডটাকে আমরা বলতেছি সেটা হচ্ছে সুপ্রিমাম। কথা খুবই ক্লিয়ার। তোমার যেই আপার বাউন্ড গুলো থাকবে কোন একটা সেটের মধ্যে, সেই আপার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে ছোট আপার বাউন্ডটাকে তুমি বলতেছো কি? সুপ্রিমাম। এবার একটু চিন্তা করো, এইবার আমরা নেগেটিভ সংখ্যার সেটের ক্ষেত্রে আসি। নেগেটিভ সংখ্যার সেটের ক্ষেত্রে -1 ছিল একটা আপার বাউন্ড, 0 একটা আপার বাউন্ড, +1 একটা আপার বাউন্ড, 2 একটা আপার বাউন্ড, এরা প্রত্যেকই আপার বাউন্ড ছিল। তোমরা কিন্তু বলতে পারবা এই নেগেটিভ সংখ্যার সেটের জন্য সুপ্রিমাম কি হবে? -1। ভেরি গুড, -1। নেগেটিভ সংখ্যার এই সেটের জন্য সুপ্রিমাম হবে -1। সুপ্রিমাম কিন্তু একটা আপার বাউন্ড, সুপ্রিমাম ইটসেলফ আপার বাউন্ড, সুপ্রিমাম একটা আপার বাউন্ড, বাট সুপ্রিমাম হচ্ছে যতগুলো আপার বাউন্ড আছে তার মধ্যে সবচেয়ে ছোট আপার বাউন্ড। ঠিক আছে, সবচেয়ে ছোট আপার বাউন্ডটাকে আমরা কি বলি? সুপ্রিমাম। সুপ্রিমাম কিন্তু ওই সেটের সবগুলো এলিমেন্ট থেকে বড় অথবা সমান, বাট সুপ্রিমাম হচ্ছে কি? অন্য সব আপার বাউন্ডের থেকে সবচেয়ে ছোট। ওকে, এবার ইনফিমামের ডেফিনেশন আসো, নিজেরাই বলতে পারবা। এই সুপ্রিমাম আর ইনফিমাম, আমি জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে। এই জিনিসটা একটু সিম্পল একটা জিনিস, এই জিনিসটা এমসিকিউ জানি কেন জানি সবাই খালি প্যাচ লাগে, মানে এই জিনিসটা ধরতে পারে না। ঠিক আছে, মানে একটা এমসিকিউ দিবে, সাথে সাথে 4টা অপশন দেখে কনফিউজ হয়ে যাবে, 4টা অপশন দেখার পরে কনফিউজ হয়ে যাবে, বুঝছো? এমনি একটা সেট দিলে বলতে পারে এটা সুপ্রিমাম, কিন্তু অপশন দিলে কনফিউজ লাগে, ভাবে যে সুপ্রিমাম মানে এটা সুপার কিছু একটা, বড় কিছু একটা। আচ্ছা, যত মানে যেটা সবচেয়ে বড় দেখে সেটা সুপ্রিমাম দিয়ে দিবে। ধরো নেগেটিভ সংখ্যার সেটের জন্য অপশন দিল এই -1 +2 +5 +10, সে বলবে আচ্ছা সবচেয়ে বড় হচ্ছে +10, আচ্ছা যে +10ই দিলাম সুপ্রিমাম। +10 কি সুপ্রিমাম হবে না?
এরা প্রত্যেকই তার আপার বাউন্ড, বাট সবচেয়ে ছোট আপার বাউন্ড হচ্ছে সুপ্রিমাম। এবার আসো ইনফিমামের কনসেপ্টে আসো। সুপ্রিমাম ইনফিমামে কিন্তু আজকের আলোচনা শেষ হয়ে যাবে। সো ইনফিমামের কনসেপ্টে আসো, আমরা দেখছিলাম যে আমাদের লোয়ার বাউন্ডের সংখ্যাও কিন্তু অনেক বেশি, অসংখ্য। এই লোয়ার বাউন্ড গুলোর মধ্যে যেই লোয়ার বাউন্ডটা গ্রেটেস্ট, ঠিক আছে, যেই লোয়ার বাউন্ডের সবচেয়ে বড় লোয়ার বাউন্ড, সেটাকে আমরা বলতেছি ইনফিমাম। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ইজ দ্য ইনফিমাম। তাহলে এবার আসো পজিটিভ সংখ্যার সেট বা ধনাত্মক সংখ্যার সেটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ধনাত্মক সংখ্যার সেটের জন্য +1 এটা একটা লোয়ার বাউন্ড হচ্ছে, 0 একটা লোয়ার বাউন্ড হচ্ছে, -1 একটা লোয়ার বাউন্ড হচ্ছে, -2 একটা লোয়ার বাউন্ড হচ্ছে। এরা সবাই কিন্তু এই ধনাত্মক সংখ্যার সেটের জন্য একটা করে লোয়ার বাউন্ড হচ্ছে। ওকে, কারণ এরা প্রত্যেকেই ওই সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে ছোট। যেমন আমরা 0 কথা যদি বলি, 0 ধনাত্মক, সকল ধনাত্মক সংখ্যা থেকে 0 হচ্ছে ছোট, তাহলে 0 হচ্ছে একটা লোয়ার বাউন্ড হবে। -1 সকল ধনাত্মক সংখ্যা, -1 কিন্তু ছোট, -1 একটা লোয়ার বাউন্ড হবে। কিন্তু যদি তোমরা চিন্তা করো, 0 কিন্তু -1 থেকে বড়, আবার 0 থেকে কিন্তু +1 বড়, কিন্তু +1ও কিন্তু তার একটা লোয়ার বাউন্ড। তাহলে +1 কে আমরা বলবো ধনাত্মক সংখ্যার সেটের জন্য +1 হবে আমাদের ইনফিমাম, এটাকে ইনফ এভাবে লেখা হয়। আর সুপ্রিমামকে SUP সুপ এভাবে লেখা হয়, ঠিক আছে। তাহলে +1 হবে ধনাত্মক সংখ্যার সেটের জন্য আমাদের ইনফিমাম। তুমি যদি সেট চেঞ্জ করে ফেলো, তোমার ইনফিমাম সুপ্রিমাম চেঞ্জ হয়ে যাবে। সেট টু সেট জিনিসটা ভ্যারি করে, ঠিক আছে। তুমি যেই সেট নিবা ওই সেটের কোরেসপন্ডিং সুপ্রিমাম আর ইনফিমাম তোমাকে বের করতে হবে। তোমার সেট যদি হয় ধনাত্মক সংখ্যার সেট, তার জন্য সুপ্রিমাম ইনফিমাম যেটা হবে, অন্য একটা সংখ্যার সেট নিলে তার জন্য সুপ্রিমাম ইনফিমাম চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন সীমিত সেট বা বাউন্ডেড সেট বলতে কোনটাকে বোঝায় সেটা বলি। যেই সেটের একই সাথে লোয়ার বাউন্ডও আছে, যেই সেটের একই সাথে আপার বাউন্ডও আছে, সেই সেটটাকে আমরা বলতেছি সেটা হচ্ছে একটা বাউন্ডেড সেট। যেমন আমি যদি বলি এক্স হচ্ছে 2 থেকে বড় 3 থেকে ছোট, তাহলে বলতো এই সেটটাকে আমরা বলবো কি, এটা হচ্ছে একটা বাউন্ডেড সেট। যেই সেটটা বাম দিকে নেগেটিভ দিকে যাওয়ার ক্ষেত্রেও বাধা পাচ্ছে 2 দ্বারা, যখন সে তার মান বাড়তেছিল তখন সে 3 দ্বারা বাধা পাচ্ছে, তাহলে 2 আর 3 এর মাঝখানে সে আবদ্ধ হয়ে গেছে, তখন আমরা বলতেছি এই সেটটা হচ্ছে একটা কি হবে, এটা বাউন্ডেড সেট বা সীমিত সেট। তাহলে এই সেটের জন্য লোয়ার বাউন্ড কারা হবে, এই সেটের জন্য লোয়ার বাউন্ড হবে 2 এর থেকে ছোট সংখ্যাগুলা, 1 0, হ্যাঁ, এরপর হচ্ছে তোমার কত -1 -2, এরা প্রত্যেকই হবে এই সেটের জন্য লোয়ার বাউন্ড। এই সেটের জন্য আপার বাউন্ড কারা হবে, 3 4 5 6, এরা প্রত্যেকই এই সেটের জন্য আপার বাউন্ড। এখন যদি আমি বলি 2 থেকে 3 এই সেটের জন্য সুপ্রিমাম কত হবে বলতো, সুপ্রিমাম হবে 3, ইনফিমাম কত হবে 2, ইনফিমাম হবে 2। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা সেটের মধ্যে থেকে সুপ্রিমাম বা ইনফিমাম বের করব। তো র্যান্ডমলি কয়েকটা আমাদের পরিচিত সেটের কথা বলি, আর জাস্ট এখন 10:19 বাজে, জাস্ট 3 মিনিট সময় নেব, 10:22 আমাদের ক্লাস শেষ। কয়েকটা সেট নিচ্ছি, ওই সেটের জন্য তোমরা হচ্ছে আমাকে বলবা যে আমি প্রথমে একটা সেট নেই, দেখি তোমরা কারা কতটুকু বুঝো, আমি নাম জিজ্ঞেস করবো, ঠিক আছে। আশা করি যারা যারা ক্লাস করতে বুঝতে পারছো তাদেরকে হচ্ছে অ্যান্সার করতে হবে। আমি ধর একটা সেট নিলাম, পূর্ণ সংখ্যার সেট জেড, এটার মধ্যে নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে -2 -1 0 1 2 এভাবে করে আসছে। আচ্ছা, প্রথমে আমাকে নুহিন বলো তো, এই সেটের কি আপার বাউন্ড আছে? না ভাই, মানে আপার বাউন্ড নাই, আপার বাউন্ড নাই। লোয়ার বাউন্ড আছে? না, লোয়ার বাউন্ড নাই। আচ্ছা, আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড যদি না থাকে তাহলে তার সুপ্রিমাম ইনফিমাম থাকবে? সুপ্রিমাম আর ইনফিমাম সেটাও কিন্তু নাই। ওকে, তাহলে যেই সেটের আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড নাই সেই সেটটাকে বলা হয় আনবাউন্ডেড সেট। সেই সেটটাকে কি বলা হয়, আনবাউন্ডেড সেট, বা সেটা হচ্ছে সীমিত নয়। সীমিত নয় বাংলায় কি বলে জানি না। আচ্ছা, সীমিত নয়। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে পূর্ণ সংখ্যার সেট কিন্তু এরকম আপার বাউন্ডের লোয়ার বাউন্ডের সীমিতই না। আচ্ছা, এবার আসো অন্য একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। যেমন মনে করো ন্যাচারাল নাম্বার সেটের কথা যদি বলি, 1 2 3, আকিরা শুনতেছো?
স্যার আমি এতক্ষণ ছিলাম না ক্লাসে, নেট অনেক ডিস্টার্ব ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। জামিল শুনতেছো? জি ভাইয়া। আচ্ছা তুমি বলো তো, এই সেটটার কি আপার বাউন্ড আছে? জি ভাইয়া আছে। আচ্ছা কিভাবে আছে? তার আপার বাউন্ড কত হবে? 1 আপার বাউন্ড গ্রেটার দেন অর ইকুয়াল 1। হয় নাই, এই সেটের আপার বাউন্ড নাই। আপার বাউন্ড হচ্ছে সামনের দিকে, ডান দিকে সে কোথায় গিয়ে বাধা পাবে, ঠিক আছে? যদি বাধা পায় তার মানে তার আপার বাউন্ড আছে। এটা দেখো, এটা তো প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতেছে, মানে তুমি এটা সংখ্যার একটা ডান দিকে সে কোথায় বাধা পাবে তুমি সেটা বলতেই পারবা না, ঠিক না? তাহলে এটা এই সেটে কিন্তু আপার বাউন্ড নেই। লোয়ার বাউন্ড আছে? লোয়ার বাউন্ড কিন্তু আছে। লোয়ার বাউন্ড কিন্তু সবাই হচ্ছে 1 থেকে যারা ছোট তারা প্রত্যেকে হচ্ছে লোয়ার বাউন্ড। আচ্ছা তাহলে এই সেটের আপার বাউন্ডই তো নাই, তারা তারা সুপ্রিমামও নেই। আপার বাউন্ড থাকলে সুপ্রিমাম থাকবে, আপার বাউন্ড যদি নাই তার সুপ্রিমামও নেই। এই সেটের ইনফিমাম কত এইটা কে বলতে পারবা? আজমাইন আসোস? ওকে, আচ্ছা নতুন যারা ক্লাস করছো তাদের মধ্যে থেকে দেখি কেউ পারো কিনা। জিহাদুল হাকিম জিসান, তুমি বলতে পারবা এই সেটের ইনফিমাম আছে কিনা? একটা জিনিস দেখো, এই সেটের হচ্ছে লোয়ার বাউন্ড আছে। লোয়ার বাউন্ড থাকা মানে হচ্ছে সে সংখ্যা রেখা দেখো 1 2 3 এভাবে করে সংখ্যা রেখা যদি আমরা এর অবস্থানটা দেখি, এইদিকে 0 -1 -2 সংখ্যা রেখার মধ্যে সবাই আছে। তো এই সেটটা কিন্তু 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত গেছে। সে কিন্তু বাম দিকে কিন্তু বাধা পাইছে, এই 1 পর্যন্ত এসে কিন্তু সে বাধা পাইছে, সে কিন্তু আর বাম দিকে আসতে পারে না। তার মানে এই সেটের কিন্তু বাম দিকে বাধা থাকার কারণে তার কিন্তু লোয়ার বাউন্ড আছে, ঠিক আছে? তো লোয়ার বাউন্ড কারা হবে? 1 0 -1 -2 এটা প্রত্যেকে তার জন্য লোয়ার বাউন্ড হবে। ওকে, সো তাদের মধ্যে এই যে লোয়ার বাউন্ড দেখতেছি মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 1 পর্যন্ত তারা প্রত্যেকেই হচ্ছে তার জন্য লোয়ার বাউন্ড। এদের মধ্যে 1 হচ্ছে আবার সবগুলা লোয়ার বাউন্ডের মধ্যে বড়, তাই আমরা 1 কে বলবো তার ইনফিমাম। এর সেটের ইনফিমাম হচ্ছে 1। তাহলে এই সেটটা কিন্তু সীমিত সেট না, এই সেটটা হচ্ছে তোমার নিম্ন সীমিত সেট, ঠিক আছে? লোয়ার বাউন্ডেড সেট, নিচের দিকে সে বাউন্ডেড বাট আপার বাউন্ডেড না। ওকে, সো এই জাতীয় অসংখ্য সেট থাকবে যে সেটগুলোর জন্য হচ্ছে আপার বাউন্ড লোয়ার বাউন্ড হচ্ছে আমাদের চুজ করতে দিতে পারে। এবার আরেকটা সেট যদি বলি, যেমন মনে করো একটা সেট আমি এরকম ভাবে চুজ করলাম যে x is less than 1 and x is greater than 2, ঠিক আছে? 1 থেকে ছোট এবং 2 থেকে বড় সংখ্যা রেখা যদি দেখি, সংখ্যা রেখা যদি দেখি এইখানে হচ্ছে 0, এই জায়গায় হচ্ছে 1, এই জায়গায় হচ্ছে 2, বলতে 2 থেকে বড়। এই সেটের এলিমেন্ট গুলো হচ্ছে 2 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে এখন বলো দেখি এই সেটের কি আদৌ কোনো লোয়ার বাউন্ড থাকবে বা আপার বাউন্ড বা কিছু কি থাকবে? থাকবে না ভাইয়া। এই সেটের লোয়ার বাউন্ড থাকবে না, এই সেটের আপার বাউন্ড থাকবে না। হ্যাঁ, এই সেটের সুপ্রিম লোয়ার বাউন্ড যেহেতু নাই তারা ইনফিমাম নেই। লোয়ার বাউন্ড গুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হয় ইনফিমাম, তো লোয়ার বাউন্ডই নেই তাহলে ইনফিমাম আসার প্রশ্নই আসে না। আপার বাউন্ড গুলোর মধ্যে যে সবচেয়ে ছোট আপার বাউন্ড সেটা হয় সুপ্রিম, আপার বাউন্ডই তো নাই, সুপ্রিম আসার প্রশ্ন আসে না। তার মানে এই সেটের আপার বাউন্ড লোয়ার বাউন্ড নাই, মানে এটা সীমিত সেট না। ওকে, মানে এটা কোনোটাই নেই। তাহলে এইভাবে যে কোনো প্রশ্নের জন্য কিন্তু তোমাদের রেডি থাকতে হবে। সুপ্রিম ইনফিমাম নিয়ে আমরা বোর্ডে আসা প্রবলেম গুলো সলভ করবো সামনে। হ্যাঁ ভাইয়া বিধি বলবো, বলো। এই জন্যই কি আমরা ওই যে ঊর্ধ্বসীমা সেটের ক্ষেত্রে গ্রেটার দ্যান আর ইকুয়াল চিহ্নটা ইউজ করি? মানে আমি যখন ইকুয়াল চিহ্নটা ইউজ করতেছি না তখন তো এটা সীমার বাইরে চলে যাচ্ছে, আর আপার বাউন্ড লোয়ার বাউন্ড থাকতেছেই না। আচ্ছা গ্রেটার দেন অর ইকুয়াল যদি না না গেট ইকুয়াল না দিলেও তো এটা সীমার মধ্যেই থাকে। যেমন আমি যদি বলি যে এক্স হচ্ছে 1 আর 2 এর মাঝখানে, আমি তো ইকুয়াল চিহ্ন দেই নাই, স্টিল এটা তো সীমার মধ্যে আছে। অথবা আমি যদি বলি এক্স হচ্ছে 2 থেকে বড়, ভাই এটা কিন্তু এটা না, সীমার মধ্যে নাই। না যেমন এটা না, ঊর্ধ্বসীমার সেট যেটা, ঊর্ধ্বসীমার সেট যেটা বলি আমরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঊর্ধ্বসীমার সেটের ক্ষেত্রে কিন্তু ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিতে হবে। ওইখান থেকে শুরু, তারপর হচ্ছে যে কি আরো সবাই তার মধ্যে আসবে, ঠিক আছে? ঊর্ধ্বসীমার সেটের মধ্যে কিন্তু ইকুয়াল আছে। ওকে, আচ্ছা
এখন ধরো এখান থেকে আমরা আরো অনেক ধরনের সেট নিয়ে কথা বলতে পারি, যে সেটের জন্য তোমরা নিজেরা নিজেদের সাথে ক্রস চেক করে নিবা যে কোনটার ক্ষেত্রে আপার বাউন্ড কাজ করবে, কোনটার ক্ষেত্রে আপার বাউন্ড কাজ করবে না, বা কোনটার ক্ষেত্রে সুপ্রিমাম থাকবে বা সুপ্রিমাম কত হবে, ইনফিমাম কত হবে। হ্যাঁ, এইগুলো তোমরা চেক করে নিবা। এগুলা রিলেটেড অ্যাডমিশন প্রবলেম গুলো আমরা নেক্সট ডে থেকে আলোচনা করা শুরু করবো। নেক্সট ডে থেকে আমরা অসমতা নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাস মোটামুটি শেষ এখানে। নেক্সট ডে থেকে আমরা অসমতা নিয়ে আলোচনা করবো। মডুলার, যে জিনিসটা আমরা প্রচুর ইউজ করো, এই মডুলার নিয়ে আর একটু ডিটেলস জানবো আমরা। হ্যাঁ, পরম মান। তো বাস্তব সংখ্যার মধ্যে আসলে আমরা যে জিনিসগুলো শিখবো, ঠিক আছে, সেই প্রত্যেকটা জিনিস তোমাদের আগে জানা জিনিসগুলো একটু নতুন করে আর একটু এক্সটেন্ডেড ভার্সন হিসেবে শিখবো, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ডেতে হচ্ছে পরম মান শিখবো, অসমতা শিখবো এবং বাস্তব সংখ্যার কিছু প্রবলেম সলভ করবো। আমাদের আর 2টা ক্লাস থাকবে, 2টা ক্লাস আমরা বাস্তব সংখ্যা খুব ভালোভাবে প্রমাণগুলো সহ শেষ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আমি তোমাদেরকে যেটা করবো, এই স্লাইডটা তোমাদের হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে দিয়ে ওটা লিঙ্ক দিয়ে দিব, ওইটা সেভ করে রেখো। আর এখন থেকে কিন্তু তোমাদের ভিডিওগুলো আর ইউটিউবে যাবে না, ওইটা আমি ইউটিউবে গেলেও সেটা আনলিস্টেড থাকবে, সেটা তোমাদেরকে আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। যারা গ্রুপে আছে তারা হচ্ছে ওই লিঙ্কটা নিজেদের কাছে রাখবা, ওইটা দিয়ে হচ্ছে তোমরা অ্যাক্সেস করতে পারবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে পর্যন্ত।